সো আমি প্রথমে আব্দুল হালিম চঞ্চলকে আহ্বান জানাবো উপস্থাপনা করার জন্য। আজকে কি আর্টিস্ট কিছু বলবে? আচ্ছা, আজকে আর্টিস্ট কিছু বলবে না, সুতরাং চঞ্চলই বললাম, কেননা একসাথে বড় হয়েছি যেহেতু, এই কারণে। আব্দুল হালিম চঞ্চল। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ কলাকেন্দ্র এবং শিল্পীকে যে আচ্ছা, এটা কি রাখার কোনো ব্যবস্থা আছে? তাহলে হাতে নিয়ে বলতে হবে। আছে, স্ট্যান্ড আছে, স্ট্যান্ড থাকে। আচ্ছা, এই কলাকেন্দ্র এবং শিল্পীকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমাকে এখানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্যও ধন্যবাদ। আপনারা যারা সন্ধ্যায় এই নানা কর্মব্যস্ততার মাঝেও এসেছেন, তাদেরকেও ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে পারভেজের এক্সিবিশন দেখেছেন এবং এর একটা চরিত্রগত জায়গাও আছে, যেটাকে আমরা সমসাময়িক শিল্প হিসেবে চিহ্নিত করি, কিংবা শিল্পীরা নিজেরাও বলে থাকেন। এই সমসাময়িকতা এবং এই সমসাময়িকতার সঙ্গে আসলে যখনই আমরা বলি সমসাময়িকতা, তখনই এর একটা আমরা বলি যে চরিত্রগত এবং এর ভিজুয়াল আইডেন্টিটির ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন এবং একটা এই ভিজুয়াল পলিটিক্সের একটা সম্পর্ক জড়িত হয়ে পড়ে। কেন সমসাময়িকতা, সমসাময়িকতার বাইরে কি, সমসাময়িকতা না থাকলে কি ঘটে, কিংবা এর চরিত্রটাই আসলে কি, এই নানা রকম আলাপের সঙ্গে আসলে যুক্ত হয়ে পড়ে। তাহলে সমসাময়িকতা বললে সমসাময়িকতার বাইরেও নিশ্চয়ই কিছু কাজ আছে, কিংবা সেই কাজগুলোর ধরন কি, এই। এবং আমরা যারা দৃশ্যকলার সঙ্গে জড়িত, কিংবা দৃশ্যকলার যারা নিয়মিত দর্শক, তারা এই প্রশ্নটা ঘুরে ফিরে করেনও বটে। এবং আমরা যখন একটা শহরে কিংবা একটা অঞ্চলের একটা সংস্কৃতির নানা প্রদর্শনীগুলো দেখি, নানা শিল্পীর প্রদর্শনীগুলো দেখি, তখন এই বৈচিত্র্যটাও আমরা খেয়াল করি। এখন এই সমসাময়িকতার দুটো জায়গা আছে। একটা হচ্ছে শিল্পী হিসেবে এইটার ইম্পর্টেন্স সে ফিল করে, এইটার প্রয়োজনীয়তা সে ফিল করে, এইটা একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে সমসাময়িকতা তো আসলে যে কোনো কিছুর মধ্যেই আপনি যে সময়ে হাজির হচ্ছেন, সেই সময়ে যে কোনো জায়গা থেকেই এইটাকে সাধারণভাবেই সমসাময়িকতা বলা যেতে পারে। যেরকম আমরা ঢাকা শহরে এখন আছি, এটা একটা সমসাময়িক ঘটনা। কিংবা ঢাকা শহরে আপনি চলাফেরা করছেন, কিংবা কোনো একটা আর্টওয়ার্ক করছেন, কিছু একটা করছেন, এটার সাধারণ অর্থে তো এই টাইমিং, এই টাইমের সঙ্গে এই জড়িত। কিন্তু শিল্পের এই সমসাময়িকতা আসলে কোন সময়কে ধরবে, কিংবা এটা কি শুধু টাইম বেস কিনা। যদি টাইম বেস হয়, তাহলে তো আমরা দেখতেছি যে আপনার 60-এর দশকের সমসাময়িকতা আর এখনকার সমসাময়িকতা এক হবে না। কিন্তু 60-এর দশকের যে সমসাময়িকতা এবং সেই সময়ের সমসাময়িকতা নিয়ে কাজ করা শিল্পী এবং এখনকার সময়ের কাজ করা শিল্পীর মধ্যে একটা কিছু ঐতিহাসিক, কিংবা আমরা বলতে পারি যে কিছু ঘটনাগত, চরিত্রগত মিল থাকে, ঐক্য থাকে, যেই জায়গা থেকে শিল্প ইতিহাসবিদ এবং ক্ষেত্রবিশেষ দার্শনিকরাও এই বিষয়টা নিয়ে আলাপ করেছেন। এবং এই সমসাময়িকতার একই সঙ্গে এর চরিত্র, এর নামকরণটা যেরকম খুব সরল, যে আমরা যদি কন্টেম্পোরারিনেস বলি, এটা একদমই সরল একটি ঘটনা, যে কোনো কিছুকেই তো এই সরল জায়গা থেকে দেখা যেতে পারে। কিন্তু আর্টের ক্ষেত্রে এবং দর্শনের ক্ষেত্রে এইটা অতটা সরল নাই। মূলত আগামবেন, আপনারা জানেন জর্জিও আগামবেন, ইতালীয় মার্কসিস্ট চিন্তাবিদ, দার্শনিক, সে প্রথম এটার একটা, প্রথম বলতে আমি বলবো যে ক্রিটিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ হাজির করলেন আগামবেন। এবং এর পরপরই আগামবেনের এই সমসাময়িকতা কিংবা কন্টেম্পোরারিটি, এইটা আসলে অনেকটাই অন্টোলজিক্যাল এবং আমরা বলবো যে এর ইতিহাস এবং দর্শনের জায়গা থেকে বিং এবং সেলফের আইডেন্টিটির প্রশ্নে এই সমসাময়িকতার চিহ্নিত করতে চাইলেন।
এর পরপরই আমরা দেখলাম এই আগামবেগেনের আলাপ ধরেই টেরি স্মিথ, সুইডেনের জন্ম, সিডনিতে জন্ম, অস্ট্রেলিয়ান একজন আর্ট ক্রিটিক, আর্ট হিস্টোরিয়ান। তিনি এইটাকে আরও এলাবোরেট করলেন আর্ট হিস্ট্রির পার্সপেক্টিভে, শিল্পের জায়গা থেকে। আমি মূলত আজকে এই দুজনের পয়েন্ট অফ ভিউকে নিয়ে আমাদের অঞ্চলের এবং আমাদের সময়ের যে সমসাময়িকতার যে আমি বলবো আসপেক্ট কিংবা প্রয়োজনীয়তা, এবং আমাদের আজকের শিল্পী পারভেজ তার কাজের সঙ্গে এর প্রাসঙ্গিকতা, এই জায়গাগুলোকে ধরব। এবং তার আগে আমি আরেকটু সাধারণভাবে একটু এই শিল্পকলার, দৃশ্যশিল্পকলার কন্টেম্পোরারিনেস নিয়ে কিছু একদমই আইডেন্টিক্যাল ধারণার মধ্যে যেতে চাই, যে এটাই। এবং আপনারা জানেন যে আমাদের এখানকার শিল্প যে কোনো শিল্পের যদি আমরা পরিপ্রেক্ষিত বিচার করি, এইটা খুব বেশি পুরাতন নয়। আমাদের এই শহরকেন্দ্রিক যে শিল্প আয়োজন, গ্যালারি কেন্দ্রিক যে শিল্প আয়োজন, এটার বয়স কিন্তু খুব বেশি নয়, মাত্র আমরা 70 বছর 50 বছর এরকম মোরাললেস ধরব, বিশেষত ঢাকা শহর কিংবা বাংলাদেশের ঘটনাকে। এবং বাংলাদেশের আর্ট সিনে যেহেতু ঢাকা একটা কেন্দ্র এবং এখানকার গ্যালারিগুলোই নিয়ন্ত্রণ করে দেশীয় শিল্পের আইডেন্টিটির একটা ধারণাগত জায়গা, সেই জায়গা থেকেও আমি এই শিল্পকে এর কিছু আমরা একদম সাদা দুটা জায়গা ভাগ করে নিতে পারি। একটা আমরা দেখি যে ট্রেডিশনাল মিডিয়াগুলো আমরা শিল্পীদের নিয়ে কাজ করতে দেখছি। ট্রেডিশনাল মিডিয়া বলতে আমরা একদমই বলবো পেন্টিং, স্কাল্পচার, এই ধরনের অবজেক্ট প্রধান আর্টওয়ার্ক। আরেকটা আমরা দেখতেছি যে এই কন্টেম্পোরারিনেসের মধ্যে কিংবা সমসাময়িকতার ধরন ধরে ভিডিও ইনস্টলেশন, পারফরমেন্স, নানা প্রযুক্তি ব্যবহার করে শিল্প, এই দুই ধরনটা আমরা মোটা দাগে দেখি। এবং আমরা জানি যে ঢাকা শহরের বেশ কিছু আন্তর্জাতিক মানের এক্সিবিশন হয়, সামদানি আর্ট ফেয়ার হয়, এরকম বড় বড় কিছু ঘটনা এখানে আছে, প্রদর্শনীর জায়গা আছে। এবং এই সব প্রদর্শনীতেও একটা আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ হিসাবে এই ধরনের বিষয়গুলোকে দেখি। সো ফলে এই যেগুলোকে আমরা বলতেছি একটু নিউ মিডিয়া কিংবা এই যে ভিডিও ইনস্টলেশন, পারফর্মিং, প্রযুক্তিবেজ নানা ধরনের কাজ, এর একটা চরিত্রগত জায়গা আছে। এবং আরেকটি চরিত্রগত জায়গা আমরা একদমই এখনকার সময়েও দেখি, যে ক্যানভাস পেন্টিং কিংবা একদম ট্রেডিশনাল ভাস্কর্য, এই ধরনের কাজগুলোও আছে। এই দুটা ভাগকে অনেক সময়ই এই সমসাময়িকতার মধ্যে দিয়ে এক ধরনের কনফ্লিক্টের জায়গা তৈরি করে, যে তাহলে সমসাময়িকতা কি শুধু মিডিয়ার প্রশ্ন? এটা কি শুধু মাধ্যমগত কারণেই এর চরিত্রগত অবস্থানগুলো পাল্টায় কিংবা এর দিকগুলো পাল্টায়? এইটাও আমরা দেখব যে শিল্পের ইতিহাসের সঙ্গে যুক্ত। এবং আর্টিস্ট্রি কোট আমি বলে নিই যে এখনকার শিল্প যারাই ইভেন পারভেজ কিংবা যারাই প্রাতিষ্ঠানিক শিল্পী, তারা শিল্পের সঙ্গে শিল্পের আর্ট হিস্ট্রিতেও যুক্ত, শিল্পের ইতিহাসের সঙ্গেও যুক্ত। ফলে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি সে দেখা যাচ্ছে খুব বিচ্ছিন্ন কোনো জায়গা থেকে শিল্পকর্ম নিয়ে হাজির হয় না। তার শিল্পকর্মের হাজির হওয়ার সঙ্গে সে এবং তার শিল্পকর্ম নিয়ে সে যখন হাজির হয়, তার সঙ্গে একটা ইতিহাস জড়িত হয়ে পড়ে। এই ইতিহাসের জায়গা থেকেও আমরা দেখব যে এই কন্টেম্পোরারিনেস নিয়ে একটা সংকটের জায়গাও আছে, যে এইটা কি তাহলে শুধু আমরা যে কন্টিনিউয়াস মানে ক্রমবর্ধমান সময়ের মধ্যে দিয়ে যে মিডিয়াগুলো পাবো, সেইটাই কি এর কন্টেম্পোরারিনেস কিনা? এই প্রশ্নটাই আসলে এই কন্টেম্পোরারি আর্টের প্রধান প্রশ্ন ছিল, যেটা আগামবেগ চিহ্নিত করেন প্রথমেই, যে তাহলে আমরা কন্টেম্পোরারিনিটি বলতে কি বুঝবো? এইটা কি শুধু এই যে ক্রমবর্ধমান কন্টিনিউয়াস টাইমের মধ্যে দিয়ে আমি যে সময় এবং সময়ের সঙ্গে যে পলিটিক্স কিংবা সেই সময়ের সঙ্গে দিয়ে যে ম্যাটেরিয়ালগত জায়গার আমরা পাচ্ছি, সেটা কি এর কন্টেম্পোরারিনেস? এইটা আগামবেগ নাকচ করছেন, বলছে না, এই জায়গাটা অতটা সহজ নয়। এইরকম মানে আপনি সহজেই যেই এখন সেফর 60-এর দশক থেকে কিংবা 50-এর দশকের শিল্পীর থেকে আপনি তো অবশ্যই ম্যাটেরিয়ালগত জায়গা থেকে, সময়ের জায়গা থেকে একটা কন্টেম্পোরারিনেসে আসেন। এই কন্টেম্পোরারিনেস তাহলে কিভাবে আসবে? তার সঙ্গে আপনার ব্যবধানটা কি? এই জায়গাটাকে সে বলতেছে যে এটা আসলে এই সময়ের কাকতালীয় ক্রমবর্ধনতার মধ্যে আপনি হাজির হও না, বরঞ্চ
এটিকে সে বলছে যে নিজস্ব সময়ের সঙ্গে সম্পর্কিত একটা পদ্ধতি এবং একটা এই সময়কে আপনি একই সঙ্গে এক করবেন, নিজের সময়ের সঙ্গে আপনার যে টাইম, শিল্পীর যে টাইম, সেই টাইমের সঙ্গে সে নিজেকে একাত্ম করে এবং একই সঙ্গে বিচ্ছিন্ন করে। কেননা এই জায়গাটা, এই যে একই সঙ্গে একাত্ম করা এবং বিচ্ছিন্ন করা, এইটা খুব ইন্টারেস্টিং জায়গা। এই একাত্ম, কোন একাত্ম, সেইটা আমরা একটু পরে আসব। এবং এই বিচ্ছিন্নতাও আসলে টাইম বেস, যেরকম আগামবেনও বটে এবং টেরি স্মিথ দুজনেই, কারণ সেলফের সঙ্গে এর একটা যুক্ততা আছে। সেলফ আসলে কিভাবে তৈরি হয়, সেলফ তৈরি হচ্ছে আসলে সেলফের কোনো নির্দিষ্ট একটা নাই, কি বলে, আগে থেকেই কোনো চরিত্র থাকে না, বরঞ্চ আগামবেনও এটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন, খুব গুরুত্বপূর্ণ কাজ আগামবেনের, যে সেলফ যে তৈরি হয়, এই তৈরি হওয়ার সঙ্গেই তার এই জায়গাটা তৈরি, এবং সেলফকে কোনো স্ট্যাটিক অবস্থার মধ্যে দেখে না সে, সেলফ আসলে তৈরি হয়। ফলে সমসময়কে আপনি এই জায়গা থেকেই তৈরি করেন একাত্ম এবং বিচ্ছিন্নতা, কারণ সমসাময়িক অনেকগুলো জায়গাকে আপনি গ্রহণ করবেন না। এবং এইটাকে সে বলছে আরেকটা জায়গা দিয়ে বলতেছে যে কি, যে এই সময়ের আসলে আপনি লাইটকে গ্রহণ করবেন না, করবেন ডার্ককে গ্রহণ। সময়ের যে লাইটনেস, সেই লাইটনেসকে গ্রহণ করবে না। অনেকটাই আমরা বলতে পারি যে পলিটিক্যাল জায়গা থেকে সে ঠিক এরকম একটা জায়গা ধরে, যে ধরেন আমরা যদি একটু লোকাল ফেনোমেনায় আসি, তাহলে আপনি এই চরিত্রটা খুব সহজে বুঝতে পারবেন। কিংবা পুঁজির যে একটা ক্ষমতায়ন থাকে, সেই ক্ষমতা না, বরঞ্চ পুঁজির যে আপনার নিষ্পেষণ থাকে, সেই নিষ্পেষণে আপনি তাকাবেন। এই নিষ্পেষণে তাকাইলে আপনি সেলফকে হাজির করতে পারেন, এবং সেই হাজিরের মধ্যে দিয়েও বলছে যে একটা কন্টেম্পোরারিনেস তৈরি হয়, বরঞ্চ ওটাকে উদযাপন করার মধ্যে দিয়ে আপনি কোনো কন্টেম্পোরারিনেস পাবেন না। এরকম পলিটিক্যাল জায়গায় আপনি ফ্যাসিজমের পক্ষে নয়, বরঞ্চ ফ্যাসিজম দিয়ে যে নিষ্পেষণ হয়, সেই নিষ্পেষণের পক্ষে থাকলে আপনি কন্টেম্পোরারিনেস থাকেন পলিটিক্যাল জায়গায়। এইটাকে সে একদমই ডিফাইন করে দিচ্ছে। তাহলে আমরা দেখতেছি যে শুধুমাত্র তার সময়কে নানাভাবে হাজির করলেই একজন কন্টেম্পোরারি, তার মধ্যে কন্টেম্পোরারিনেসের ঘটনাটা ঘটে না। বিশেষত আগামবেন কিংবা টেরি স্মিথ এই জায়গাগুলোকে হাজির করতেছেন। এবং সে বলতেছে যে এই যে একক সময়, এর থেকে আবার একই সঙ্গে তার ওই যে বিচ্ছিন্নতার দূরত্ব তৈরি করা, এবং স্মিথ এটাকে আবার দেখতেছে আরেকটু করে, কারণ আর্ট হিস্টোরিয়ান সে তাকে আমরা দেখতে পারি যে মোর অর লেস মধ্যে, আগামবেন যেরকম একদম নিশ্চিত করে দেয়, আর তার পলিটিক্যাল এবং তার সোশিয়াল কন্ডিশনকে নিশ্চিত করে দেয়, এবং এটা খুবই সেলফের যে আমরা বলবো যে তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে ও এটাকে একদমই খুব পলিটিক্যালি ডিফাইন করে। কিন্তু আর্টিস্ট অনেক সময় দেখা যাবে যে এই পলিটিকের মধ্যে কিংবা কন্টেম্পোরারি কন্ডিশনের আরও কিছু বৈচিত্র্যতা হয়তো থাকতে পারে, এইরকম সাদা কালোর মধ্যে হয়তো নাও থাকতে পারে, এই জায়গাটার একটা অবস্থা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে স্মিথ আসলে এটাকে, এই সমসাময়িকতাকে সে বলছে যে অভিজ্ঞতা, দৃষ্টিকোণ এবং একটা জটিল কমপ্লেক্স বৈচিত্র্যময় কেন্দ্র হিসাবে দেখছে। বৈচিত্র্যময় এটা মানে এতটা না হলেও হইতে পারে, কিংবা এতটা স্ট্যাটিক নাও হইতে পারে। এইটা একটু আমি বলবো যে দ্বান্দ্বিক, কারণ কোনো কোনো জায়গায় আপনি কোনো সিচুয়েশন কিংবা কোনো সময়ের পরিপ্রেক্ষিতে এই দ্বান্দ্বিকতার সুযোগ কম থাকে। যেরকম আমাদের বাস্তবতায় আমাদের চোখের সামনে দেখা ঘটনার মধ্যে দিয়ে যদি যাই, রোহিঙ্গা হিসেবে তার এই বাস্তবতা থাকে কি না, বৈচিত্র্য তার, বরঞ্চ রোহিঙ্গার কাছে কিন্তু দেখবেন যে সে পলিটিক্যালি খুব একদমই হয় তার মুক্তির প্রশ্ন, তাই না হলে তার মরণের প্রশ্ন। এই যে কন্ডিশন, আগামবেন আসলে এই জায়গাটা চিহ্নিত করে। আর স্মিথ আসলে জায়গাটাকে ধরতে চাই অনেকটাই, আমরা বলবো যে এলিট আর্টের যে সম্পর্ক, আর্টের একটা যে এলিটিসিজম আছে এবং ইন্টারন্যাশনাল যে ফেনোমেনা আছে, সেই ফেনোমেনাগুলোকে সে চরিত্রায়িত করতে চায়, যে কারণে সে এটাকে অতটা করবে না, কি বলে যে স্ট্যাটিক করবে না, একটা ফ্লেক্সিবল জায়গা থেকে দেখতে চাবে, এর বৈচিত্র্যতা, অভিজ্ঞতা এবং নানা কিছুর মধ্যে দিয়ে। এবং দুজনেই আরেকটা জায়গা করছে যে এটাকে
আরেকটা জায়গা থেকে দুজন দেখতে চাই সেই জায়গাটা, সেইটা হচ্ছে শিল্পের নিজস্ব দৃষ্টিভঙ্গি, শিল্পীর নিজস্ব। এইখানে সে সিঙ্গুলার, অন্যান্য জায়গাগুলো সে সমাজের সঙ্গে যুক্ত হয়, কিন্তু শিল্পী ব্যক্তির তো একটা নিজস্ব কেন্দ্র থাকে, এবং যেটার সঙ্গে শিল্পীর একটা শৈল্পিক, কিংবা আমরা বলতে পারি শিল্পীর নিজস্ব যে ব্যক্তি সত্তা, তার সঙ্গে একটা জায়গা থাকে। এবং কখনো কখনো ব্যক্তি কিংবা শিল্পী, ইয়ের কথাই, আগামবেনের কথায়, সেলফ বিং, এরা খুব সিঙ্গুলার একটা পয়েন্টে হাজির হতে পারে। এই সিঙ্গুলার পয়েন্টটাকেও দুজনই অ্যাড্রেস করতেছে। এইটা অনেকটা সাবজেক্টিভ, সে সোশ্যাল ইস্যুর মধ্যে থাকতে চায় না হয়তো বা, কিংবা সোশ্যাল কনটেক্সটের মধ্যেই সে অনেক বেশি সাবজেক্টিভ, এইরকম একটা চরিত্র সে হাজির করে। সো এই মোটামুটি এই দুটা তিনটা পয়েন্টে এরা দুইজন আলাপ করে। আমি একটু এইটার সঙ্গে দিয়ে এরা আসলে একই সঙ্গে শিল্পের সঙ্গে এই অবস্থানটা, এটা তো ব্যক্তির একটা অবস্থান গেল এবং এর পেরিফেরা গেল, এর সঙ্গে শিল্পকর্ম ইতিহাসে যা ঘটতেছে সেটার আলোকে এরা কিছু আলাপপাত করে। এবং এই সমসাময়িক শিল্পের ক্ষেত্রে দুজনেই এসে অ্যাগ্রি করবে যে এইটা শুধুমাত্র এর সঙ্গে সমসাময়িকতার সঙ্গে যুক্ত আছে আসলে ইতিহাসকে সে যুক্ত করে, এই ইতিহাস সে বিচ্ছিন্ন হয় না। এবং এর সঙ্গে একই সঙ্গে কিউরেটর, সমসাময়িক যে শিল্প, আশপাশের যে শিল্পের নানা রকম ফেনোমেনা আছে সেইগুলো ঘটনা, বিশেষত বিয়েনাল, ডকুমেন্টরা, তারপরে আফটার ইন্টারনেট কিংবা ইন্টারনেটের পরের যে আর্টের কন্ডিশন, সেই জায়গাগুলোকেও অ্যাড্রেস করে, যে এইগুলো এর চরিত্রগত জায়গাগুলোকে এই কন্টেম্পোরারিটিকে তৈরি করতে উৎসাহিত করে। এখন এরা দুজনই আরেকটা জায়গাকে ইয়ে করে, যে শিল্পকে তিনটা জায়গা থেকে ওরা দেখতে চায়, এই কন্টেম্পোরারি আর্টকে তিনটা জায়গা থেকে দেখতে চায়। এই তিনটা জায়গা হচ্ছে কানেক্টিভিটি, ডিফারেন্সিয়াল এবং সিঙ্গুলার। কানেক্টিভিটি এইটা বলে যে এই তিনটা হচ্ছে এই আপনার কন্টেম্পোরারি আর্টের যে চরিত্র, এই তিনটার মধ্যে দিয়ে বিশ্লেষণ করা যায় প্রধানত। এবং এই চরিত্র আসার আগে আমরা বলছি যে ও যেরকম সময়ের সঙ্গে ওই একাত্মতা এবং বিচ্ছিন্নতার জায়গাটা তৈরি করে, একই সঙ্গে এই শিল্পের জায়গাটার ক্ষেত্রেও এটা আসলে ইতিহাসেই নির্মাণ হয়ে থাকা। এটা এমন নয় যে ও খুব ইউনিকনেস কোনো জায়গা থেকে হাজির হচ্ছে, বরঞ্চ শিল্পের ইতিহাসের সঙ্গে এরা দুজনেই, ফলে কন্টেম্পোরারি আর্টের সঙ্গে শিল্পের ইতিহাসের যুক্ততা, কোট ইন কোট মডার্নিটির যে ডিবেটগুলো, সেই ডিবেটগুলোকে এরা হাজির করে এবং এর যে কন্টিনিউয়াস প্রচলন আছে সেটাকে হাজির করে। এবং একই সঙ্গে এর অলরেডি গ্লোবালাইজড যে কন্ডিশন শিল্পের, সেটাকেও অ্যাড্রেস করে। অতএব এটা এই কন্টেম্পোরারিনেসের মধ্যে আমরা বলবো যে একটা অলরেডি গ্লোবালাইজ কন্ডিশন হাজির হয়ে আছে, এই জায়গাটাকে তারা দেখতে চায়, এই শিল্পের এই কন্ডিশনটাকে দেখতে চায়। ফলে শিল্পের ওই আলাপগুলো খুব ক্রিটিক্যালি ঢুকতে পারে না অতটা, যেরকম আপনি যদি এই সময় আমাদের এখানে ডিকলোনাইজ ধারণাগুলোকে যদি হাজির করতে চান, এইটা ঢুকবে। এদের এই ধরনের আলাপগুলো যদি থাকে, কিংবা নতুন যদি সংকট কোনো কিছু অ্যাড্রেস হয়, সেই সংকটগুলো কিভাবে অ্যাড্রেস হবে সেই জায়গাটাও দেখা যাবে। এরা এই তিনটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে দেখতে যাবে ক্রিটিক্যালি, আলাদা কোনো অ্যাড্রেস করবে না, যেহেতু কন্ডিশনটাই এই সমসাময়িক শিল্পের কন্ডিশনটাই হচ্ছে গ্লোবালাইজ এবং শেয়ারিংস হয় নানাভাবে। যেহেতু এটা ইতিহাসের সঙ্গে যুক্ত, ইতিহাস ছাড়া এটা ঘটে না, ইতিহাসের সঙ্গে যুক্ততা ছাড়া এই জায়গাটা ঘটে না। এবং এই সেলফ, যেহেতু আগামবেনও এটা অ্যাড্রেস করে যে শিল্পীর যে সেলফ, এই তৈরি হওয়াটা একটা ক্রমান্বয়িক ঘটনা, এবং ও নানা পলিটিক্যাল ইভেন্টের সঙ্গে যুক্ত হয়ে এই রকম চরিত্রের মধ্যে হাজির হয়। ফলে ও ইতিহাস বিবর্চিত নয়, বরঞ্চ ইতিহাসে সে অনেক বেশি কনসাসনেস, এই কনসাসনেসের জায়গা থেকেই শিল্পের ক্ষেত্রেও সে কনসাস। সে তার মানে এমন কোনো মোটিভের মধ্যে যায় না, এমন কোনো ইমেজের মধ্যে যায় না যেটার আসলে হিস্টোরিক্যাল ক্রিটিসিজম নাই কিংবা ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ নাই, এইরকম কোনো জায়গায় সে হাজির হয় না। ফলে
ও এই তিনটা চরিত্রকে বলছে কানেক্টিভিটি, ডিফারেন্সিয়াল এবং সিঙ্গুলার। এবং এই তিনটা জায়গাকে আমরা একটু চিনে নিই যে কানেক্টিভিটি বলতে আসলে এরা কি বলতেছে। কানেক্টিভিটি হচ্ছে এমন যে যেই শিল্পগুলো আসলে এর সমসাময়িকতা এটা এক ধরনের সংযোগ তৈরি করবে এবং বিভিন্ন স্থান, সময় এবং সংস্কৃতি জুড়েও এক ধরনের কানেক্টিভিটি তৈরি করে এবং একটা নেটওয়ার্ক তৈরি করতে চায় এই কাজগুলোর মধ্যে দিয়ে। তার মানে এটার এক ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস থাকে, মানে ও যেহেতু নেটওয়ার্ক করে বিভিন্ন সংস্কৃতি, স্থান কিংবা আমরা বলছি যে সময়ের সঙ্গেও একটা কানেক্টিভিটি তৈরি করতে চাই। এবং ডিফারেন্সিয়াল আর্টটা হচ্ছে এরকম যে ও সমসাময়িক বিবিধ রূপের মধ্যে এর পার্থক্য এবং দ্বন্দ্বের উপর জোর দেয়। এইটা হচ্ছে আর্টিস্টের, সমসাময়িক আর্টিস্টদের মধ্যে ওই জায়গাটা তৈরি করে যেখানে আসলে আপনার কাউন্টার অনেক পসিবিলিটিস তৈরি হতে পারে। যেরকম আপনি বিউপনিবেশনও এই জায়গায় ঢুকতে পারে এই স্পেসের মধ্যে। এবং সে কী করে আসলে এই সমসাময়িকতার যে বিবিধ রূপ থাকে সেই রূপের মধ্যে যে দ্বান্দ্বিক কন্ডিশনগুলো থাকে সেগুলোকে হাজির করে। এটা মানে এটা মোর ক্রিটিক্যাল। এই দ্বান্দ্বিকতা ধরেন এমন হতে পারে, আমরা যদি ইমেজের ক্ষেত্রেই আসি, যে আমরা ধরেই নিচ্ছি যে সেপর টেকনোলজি কিংবা পারফরমেন্স কিংবা আপনার ভিডিও আর্ট, এটা একটা কন্টেম্পোরারিনেসের ধারণা। এই ধারণাকেও ক্রিটিক করতে পারবে। এই ধারণাকে ক্রিটিক করে সে এই যে এর যে রূপ, এই যে তার মানে এটা একটা রূপ, তো যে এরকম কন্টেম্পোরারিনেসের কিছু রূপ থাকে কিংবা এর কোনো সিচুয়েশন থাকতে পারে, সেই সিচুয়েশন কিংবা সেই রূপকে, সেই ইমেজের ধারণাকেই সে ক্রিটিক করে। এইটার হিস্টোরিক্যাল যে কারণে বলে যে কন্টেম্পোরারি আর্টের যে ইতিহাসের সঙ্গে যুক্ত, এই যুক্ততা আসলে ডুশাম্পের সঙ্গে যুক্ততা তৈরি করে। ডুশাম্প থেকে যে আর্টকে কোশ্চেন করা, যে আর্ট ইটসেলফ আর্টকে কোশ্চেন করে, সেই ধারাটা এর মধ্যে দেখা যায়। যে আপনি শুধু শিল্প হাজিরই করছেন না, একটা ভাব হাজিরই করছেন না, উপরন্তু আপনি যে শিল্প মাধ্যমটা নিয়ে হাজির হচ্ছেন তাকেই ও প্রশ্ন করতে থাকে। তার মানে ও একটা টোটাল এক্সিস্টেন্সের উপরে কোশ্চেন তৈরি করতে থাকে। এরকম নানা যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো থাকে সেগুলো এখানে হাজির হইতে থাকে। আরেকটা হচ্ছে সিঙ্গুলার, শেষেরটা এই ডিফারেন্সিয়েটের পরে সিঙ্গুলার। এই সিঙ্গুলারটা একদম এই শিল্পীর ব্যক্তিক এবং নিজের সাথে নিজের সময়ের সঙ্গে সে এটা সংযোগ করে, বিচ্ছিন্ন করে। এইটা আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এডওয়ার্ড মুং কিংবা এই ধরনের শিল্পীকে হাজির করে এরা, যে কিংবা নারীবাদী শিল্পে জুডি বাটলার স্মিথ, এদেরকে হাজির করে, যে যারা একই সঙ্গে একটা ফিলোসফিক্যাল কিংবা পলিটিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ নিয়ে হাজির হচ্ছে বটে, কিন্তু এটা তার ব্যক্তিক জায়গাগুলো। এই 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 জায়গাটা নিয়েও একটা ডিবেটের জায়গা আছে, কিন্তু সেটা আমি হয়তো পরের দিকে তুলব। যে শিল্পের সঙ্গে এই একটা যখন সে একই সঙ্গে একটা পলিটিক্যাল ফেনোমেনার মধ্যে থাকে কিংবা একটা আদর্শিক ফেনোমেনার সঙ্গে থেকে ব্যক্তিক ইমপ্রেশন যখন দেয়, সেই ইমপ্রেশনের কিছু সংকট হয় কি হয় না, কিংবা সেইটার সঙ্গে শিল্পের উপস্থাপনার মধ্যে কিছু সংকট হয় কি হয় না, এটা এলাহাবাদেও কিছু আলাপ করছিল, কিন্তু সেটা আমরা আজকে ওই প্রসঙ্গে যাব না। এটার আমি বলছি যে এটার একটা সংকটের জায়গাও থাকে। সো ফলে এই তিনটা জায়গাকে অ্যাড্রেস করে, উভয়ই অ্যাড্রেস করে। এবং এইটা দুজনেই এসে শেষমেশ বলবে আর্টের চরিত্রগত জায়গা থেকেই যে এইটা এই তিনটা একটা চরিত্র বটে, কিন্তু এটা খুব স্ট্যাটিক না, এবং দেখা যাবে যে একটা আরেকটার সঙ্গে মার্জ হইতে পারে, এবং কখনো কখনো এখানে স্ট্যাটিক থাকতেও পারে, আবার এটা ভাঙতেও পারে। প্রথম গ্রুপটা হয়তো যেটা আমরা বলছি যে সম্পর্ক তৈরি করে, কানেক্টিভিটি করে, কানেক্টিভিটি এবং ডিফারেন্স এই দুটো একসঙ্গে আসতে পারে, ফ্লেক্সিবল আর কি। এটা খুব না কি বলে যে খুব স্ট্যাটিক কোনো জায়গা না, হয়তো ফ্লেক্সিবল হতে পারে, কিন্তু মোটা দাগে তারা নানা রকম আর্টওয়ার্ককে হাজির করে এই তিনটা জায়গাকে
হাজির করছে। তার মানে একটা আমরা বলছি যে এটা একটা মোর পলিটিক্যাল কিংবা সোশিও ইকোনমিক্যাল একটা কন্ডিশন হতে পারে, যে যেই শিল্পকর্মটা এবং শিল্পকর্মের মধ্যে দিয়ে সে বিবিধ সমাজ, গ্রুপ কিংবা স্থান কিংবা কমিউনিটির সঙ্গে সে নেটওয়ার্ক তৈরি করে, এরকম একটা জায়গা হতে পারে। এবং এই কাজগুলোর উদাহরণ খুব সমসাময়িক দেখা গেছে ইরাক ওয়ারের সময় ইরাকি কিছু শিল্পীদের কাজের মধ্যে, কিংবা প্যালেস্টাইনি শিল্পীদের কাজের মধ্যে এরকম দেখা গেছে। কেননা তার যে সেলফ কিংবা তার যে পলিটিক্স, সেটা আরেকটা কানেক্টিভিটির সঙ্গে যুক্ত করার আকাঙ্ক্ষা তার থাকে। সো ফলে এই ধরনের ইয়ের মধ্যে দিয়ে এটা কাজ দেখা যায়। আর ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এইগুলো অধিকাংশ ক্ষেত্রেই খুব মোটা দাগে যায়, যে শিল্পীর সত্তা, আর্টের যে কি বলে নিজস্ব যে ডোমেন, সেই আর্টকেই প্রশ্ন করা, আর্টের যে স্থানিক কিংবা আমরা বলবো যে ভ্যালু থাকে, সেই ভ্যালুগুলোকেই সে হয়তো প্রশ্ন করে, কিংবা লেখক সত্তাকেই সে প্রশ্ন করে। যেরকম ওরান প্রমুখের কাজকে এরা উদাহরণ হিসেবে নিয়ে আসবে, কিংবা শিল্পীদের ক্ষেত্রে আমরা দুশাম্পের ক্ষেত্রে উদাহরণটা নিয়ে আসতে পারি, যে আর্টের যে নিজস্ব ইয়ে থাকে, অরা থাকে, সেই অরাকে যে ভেঙে দেয়, সেই জায়গাগুলোকেও হাজির করে, অ্যাড্রেস করে। ডিফারেন্সিয়েট এই ধরনের কাজগুলোকে হাজির করে। কিংবা লোকাল জায়গাতে যে আপনার অ্যাস্থেটিক্যাল ইয়েটা থাকে, কি বলে ভ্যালুসগুলো থাকে, সেগুলোকে খারিজ করে। আর সাবজেক্টিভ তো আমরা বুঝলাম যে এটা এই জায়গা। স্মিথ এরপরে আগামবেন, আসলে আগামবেনকে আমরা আর আগাবো না। স্মিথ বেশ কিছু এইগুলোর একটা মানদণ্ড কিংবা এই তিনটা ধারার মধ্যেই ও আসলে আর্টের আরও কিছু পদ্ধতি এবং প্রস্তাবনার ক্ষেত্রে, মানদণ্ড তৈরির ক্ষেত্রে আরও 4টা জায়গাকেও অ্যাড্রেস করে। এই 4টা জায়গা হচ্ছে রেলিভেন্স, প্রাসঙ্গিকতা, রেজোনেন্স, রিফ্লেক্সিভিটি অ্যান্ড রিলেশনালিটি। এই তিনটাকেই ও আসলে এই 4টা ফর্মের মধ্যে দিয়ে হাজির করতে চাই। এই হাজিরগুলো আমরা দেখব যে রেলেভেন্সটা ওই প্রথমটার সঙ্গে একটু বেশি যায়, যে সম্পর্ক তৈরি করে বিবিধ প্রেক্ষাপটের সঙ্গে, থিমগুলোর একটা আরেকটার সঙ্গে যুক্ত করে, শিল্পের ক্ষমতা, সমস্যা এবং এর যে প্রশ্ন করার পদ্ধতি, এইগুলো নিয়ে সে দর্শক এবং শিল্পের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করে। এবং শিল্পের যে স্টক হোল্ডার, তাদের কাছে এই প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ করে তোলে। স্টক হোল্ডার বলতে আমি সংগ্রাহক বলবো, কিংবা আপনি জনতার মধ্যে এর যে ইয়ে থাকে, পূর্ব ধারণা থাকে, সেই জায়গাগুলোকে সে অ্যাড্রেস করবে এবং সেটাকে বানচাল করবে। এবং এটা এই প্রাসঙ্গিকতা একই সঙ্গে সমসাময়িক শিল্পের যে সামাজিকতা, সেইটা, তারপরে এর রাজনৈতিক সংস্কৃতি, তারপরে পরিবেশগত এবং নৈতিক উদ্বেগের সঙ্গে এ কানেক্টিভিটি তৈরি করবে, নৈতিক উদ্বেগগুলোকেও হাজির করবে। এবং একই সঙ্গে ঐতিহাসিক ঘটনা, বর্তমান প্রবণতা কীভাবে এটার সঙ্গে প্রতিক্রিয়া তৈরি করবে, এবং জনসাধারণের সঙ্গে সংলাপ কিংবা বিতর্কে জড়ায় পড়বে। হ্যাঁ, যে এমন কোনো কিছু হাজির করবে যেটা জনতার সঙ্গে তার একটা ডায়লগ হাজির করতে পারবে। এবং একই সঙ্গে এই পরিবর্তন কিংবা এই ইয়েকে প্রভাব করতে পারে, অনুপ্রাণিত করতে পারে, এই ধরনের একটা ইয়ের মধ্যে যাবে, ধারণার মধ্যে দিয়ে চলে যায়। রেজোনেন্সটা এটা দর্শকদের আবেগগত, বুদ্ধিভিত্তিক এবং বুদ্ধিভিত্তিকভাবে প্রভাবিত করে বা পরিচালিত করে, দর্শককে প্রভোগ করে আবেগের দিকে কিংবা বুদ্ধিভিত্তিক জায়গা থেকে। এবং এটা একই সঙ্গে সমসাময়িক শিল্পের ক্ষমতার এবং তার যোগাযোগ, এর অর্থ এবং এর যে মেসেজ, এইটা দর্শকদের মধ্যে কার্যকরভাবে একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা করে। এবং একইভাবে এটা এই শিল্প দেখা যাবে যে দর্শকদের মধ্যে কিভাবে ইন্দ্রিয় এবং আবেগগুলোকে অ্যাপিল করে, তার সঙ্গে তাকে সাবজেক্ট করে নেয়। হ্যাঁ,
এবং একই সঙ্গে দেখা যাবে যে কল্পনাকে এনহ্যান্স করা কিংবা ইয়ে করা, প্রতিক্রিয়া করা, এই জায়গাগুলোকে সে অ্যাড্রেস করবে। আর রিফ্লেক্সিভিটিটা হচ্ছে এই দেখা যাবে যে শিল্পের নিজস্ব যে অনুমান, মূল্যবোধ এবং প্রশ্ন করার, সমালোচনা করার ক্ষমতা, এই জায়গাগুলোকেই অ্যাড্রেস করবে, যেটা আমরা ওই ডিফারেন্সিয়েটের মধ্যে দেখছি, সেই জায়গাগুলোকেই তৈরি করবে। এবং রিলেশনালিটিটাও হচ্ছে ওরকম যে স্থানিক, সময় এবং বাস্তবতার সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি করে, যেটা আমরা ওই যে প্রথমেই আলাপ করছিলাম ওরকম জায়গাগুলোকে অ্যাড্রেস করে। সো মোটামুটি এই হচ্ছে এর একটা চরিত্রগত জায়গা। কিন্তু এই চরিত্রগত জায়গা থেকে আমরা আসলে যদি আমাদের হ্যাপিনেসগুলোকে তাকাই, তাহলে এরা আর একটা জিনিস অ্যাড্রেস করে, দুজনই একমত হয় যে এর চরিত্রগত যা উপাদানগুলোর মধ্যে বৈশ্বিক অবস্থা একটা খুব বড় ফেনোমেনা। বৈশ্বিক অবস্থা বলতে যে প্ল্যানেটারি যে কন্ডিশন এখন, সেই কন্ডিশনকে এরা অ্যাড্রেস করে। অধিকাংশ আর্টিস্ট দেখা যাবে যে এর সঙ্গে এই ফেনোমেনাকে হাজির করবে। তো এই কন্ডিশনের মধ্যে দিয়ে আসলে আমরা যদি এখন আমাদের সমসাময়িক আর্ট প্র্যাকটিসগুলোর দিকে তাকাই, সেখানে আমরা এই দুইটা জায়গার একটা আমরা দেখব যে অ্যাড্রেসিং প্রায় নাই। একটা হচ্ছে যে এর এই আর্টের যে অ্যাস্থেটিক্যাল, আমরা বলবো যে নান্দনতাত্ত্বিক যে পরিবেশ একটা ক্ষমতা বলয়ের সঙ্গে যুক্ত থাকে, সেইটাকে অ্যাড্রেস করা, চিহ্নিত করা, তার প্রতিক্রিয়া তৈরি করা, এই কাজটা, এই জায়গাটা খুব কম, যেটা কিনা এই কন্টেম্পোরারিটির সঙ্গে অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান সেলফ, এটা খুব জরুরি প্রশ্ন, দুজনে যেটা হাজির করে, সেই প্রশ্নটা আমরা এখানে একটু কম দেখি। এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে শিল্পের এই যে উপরণগত পরিবর্তন হলো, কিংবা এই যে আমরা এখন সেপর কম্পিউটারটা আপনি এই সময়ে পাওয়াটা একটা দৈবাৎ, মানে খুব অবভিয়াস ঘটনা, আপনি এই সময়ে কম্পিউটারটা পাবেন। এখন এই কম্পিউটারটা কেন আপনার কাজের অংশ হবে? এর যে ক্রিটিক্যাল জায়গা, মানে এরা তো অ্যাড্রেস করতেছে যে সুবিধাটা নাই, বরঞ্চ এর ডার্কনেসটা আপনাকে হাইলাইট করতে হয়। সো ফলে এই সুবিধার যে অসুবিধাগুলো থাকে, সেই অসুবিধাগুলোর অ্যাড্রেসিংটা আছে কি না, এইটা আমি বলছি যে নিউ মিডিয়া আর্টের ক্ষেত্রে, কিংবা এই যে আমরা যখন এই সমসাময়িক শিল্পের যে প্রবণতাগুলো দেখছি, এই অ্যাড্রেসিং, এই দ্বান্দ্বিক অবস্থাটা এবং কিংবা আমরা এই ক্রিটিক্যাল অবস্থানটা খুব একটা দেখি না। এটা একটা, আমি বলছি যে এটা আমাদের সামগ্রিক জায়গা। ফলে এই যে সমসাময়িকতা এবং এর সঙ্গে যে শিল্পীর যে সত্তা তৈরি হয়, সেই সত্তা আসলে কতটুকু ক্রিয়া করে, সেই জায়গাটা একটা বড় প্রশ্ন হয়ে থাকে আমরা দর্শক হিসাবে যখনই এক্সিবিশনগুলোতে যাই। আচ্ছা, এখন এই হচ্ছে আমার আলাপ, মানে আমার গ্রাউন্ড তৈরি করার আলাপ শেষ। এইবার আমি আসলে একটু ফোকাস করতে চাই যে কেন পারভেজের এক্সিবিশনেই আমি এই আলাপগুলো তুললাম, এর চরিত্রগত জায়গাগুলো কেন দেখতে চাই। সেই জায়গা থেকে আমরা পারভেজের এই এক্সিবিশনকে আমি, যদি আপনারা একটু দেখে থাকেন তাহলেই দেখবেন যে আমি যে ওই যে শুরুতে বলেছিলাম যে বাংলাদেশের আর্টের যে ইতিহাস, সেইটা তার কাজের ফেনোমোলজি, তার কাজের চরিত্রের মধ্যে দিয়েই আছে। সেটা কি পারভেজ, আমরা জানি যে সে এখানকার শিল্পশিক্ষার একটা প্রতিষ্ঠানে চিটাগাং আর্ট কলেজে পড়েছে, সেখান থেকে আসছে, তারপরে একটা তার দীর্ঘ জার্নি আছে, নানা রকম এক্সপেরিমেন্ট আছে, এবং এই সব প্রত্যেকটা পর্যায়েই যেন তার মধ্যে হাজির। যেরকম কন্টেম্পোরারিনেস ধরতে যেয়ে সে তার ট্রেডিশনাল প্র্যাকটিসটাকে ছাড়েনি, ট্রেডিশনাল প্র্যাকটিসেরও আমরা কিছু কাজ দেখি, সেই সঙ্গে কন্টেম্পোরারিনেসের যে এলিমেন্টসগুলো, প্রযুক্তি কিংবা কম্পিউটার জেনারেটেড ইমেজ, এই ইমেজগুলো আসতেছে সে গ্রেটার প্ল্যানেটারি কোশ্চেনের মধ্যে দিয়ে নিয়ে আসছে। যারা প্রযুক্তির নামকরণও করেছে গতি এবং অগতি, সেটা শাওন
আগায় নিছে প্রগতি এবং গতি, এই জায়গাটাকে হাজির করছে। সো ফলে এর যে পরিবেশগত যে প্রশ্ন, দান্দিকতা, এবং এর সঙ্গে ও যে একটা সম্পর্ক তৈরি করে এবং বিচ্ছেদ করে, এই জায়গাটা হচ্ছে আমি বলবো যে ওর কাজের মূল জায়গা, কন্টেম্পোরারিনেসের মূল জায়গা। রাদার দেন সে নানা রকম টেকনোলজি ব্যবহার করেছে, সেইটার উপযোগিতা এবং সাধারণ যে গ্রহণযোগ্যতা, সেইটা তার কাজকে কন্টেম্পোরারিনেস করছে না। আমার দৃষ্টিতে তার যে এই কোশ্চেনগুলো তৈরি হচ্ছে, এর যে বিচ্ছেদটা ঘটাতে চাচ্ছে কাজের মধ্যে দিয়ে এবং প্রশ্ন তৈরি করছে, দর্শককে সেই সময়ের সামনে হাজির করতেছে কিংবা সেই অবস্থার সামনে হাজির করছে, এইটাই তার কন্টেম্পোরারিনেস। এটাকে আমি কন্টেম্পোরারিনেস হিসাবে দেখতে যাচ্ছি তার কাজের। এরপরে আপনাদের যদি কোনো আলাপ থাকে তাহলে আমরা আলাপ চালাতে পারি, কিংবা এই প্রশ্ন থাকে যদি। ধন্যবাদ। কিছু কি বোঝা গেল? আচ্ছা, কারো কোনো প্রশ্ন? এটা নিতে কারণ এটা মানে দুই দিক থেকেই তো আছে, দুইটা দিক থেকেই আছে। এখন কথা হচ্ছে যে আর্টিস্ট যে জায়গা থেকে অ্যাড্রেস করছেন এবং দর্শক যে জায়গা থেকে দেখছেন, এই দুইটা জায়গা তো অনেক সময় মানে কনফ্লিক্টিং হয়। তো এই কনফ্লিক্টকে আপনি হচ্ছে মানে এই যে আগামবেন এবং টেভি স্মিথ যে ইয়াটা আলাপটা তুললেন, তারা এই জায়গাটাকে কীভাবে দেখে, তাদের দেখা জায়গাটা কী? এটা শিল্পের অবশ্য আর একটা আলাপ, এই আলাপের মধ্যে পড়েনি, ওরা এখানে হাজির করেনি, কিন্তু দুজনেই আসলে কিছু জায়গায় খুব ডেফিনেট করে দিচ্ছে। ডেফিনেটটা কীরকম, যে যখনই সে আসলে এই শিল্পকর্মগুলো সাবজেক্টিভ যে আলাপগুলো এরা তুলতেছে, এইটা অনেক ক্ষেত্রে ঘটবে হচ্ছে ইয়ের ক্ষেত্রে, সাবজেক্টিভ সিঙ্গুলার কন্ডিশন যখন হাজির করছে। আমরা জানি যে আর্টের ক্ষেত্রেও এটা এলাহাবাদেও এই জায়গাটা একটু অ্যাড্রেস করছে, যে আমরা যখন আর্টের এই নানা পর্যায়গুলো দেখি, ওরা এই যে প্রথম যে কন্ডিশনটা কানেক্টিভিটি বলছে, এইটাকে আমি দেখতেছি যে এর মধ্যে ওরা হাজির করতেছে কি নানা সোশ্যাল ইস্যু, পলিটিক্যাল ইস্যু। এবং সোশ্যাল এবং পলিটিক্যাল ইস্যুতে সাধারণত যেটা হয় যে যারা একটু গুরুত্বপূর্ণ কিংবা দীর্ঘদিনের কিংবা আমি বলবো যে একটু ইন্টেলেকচুয়ালি শার্প, তাদের কাজগুলোর সামনে দাঁড়ালে দর্শক খুব ভিন্ন অর্থ কম যায়। এক ধরনের ভিন্নতা থাকেই, একদম তো পুরোপুরি সে শিল্পী যে রিপ্রেজেন্টেশন করছে সেইটাই যে হুবহু পায় তা না, কিন্তু এর মেসেজটাকে সে ধরতে পারে ওই কন্ডিশনে। সংকটটা ঘটে হচ্ছে আপনার ইয়েতে, এই যে সেকেন্ড যেটা ও ডিফারেন্সিয়েট বলছে, এর মধ্যে যখন কোনো শিল্পী শিল্পের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করে কিংবা দর্শকের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন করে, এই ধরনের কাজ আছে, কিংবা মানে টোটাল অ্যাস্থেটিক্যাল জায়গাগুলোকে যখন সে পাল্টে দিতে চায়, সেই জায়গাগুলোতে একটা রিয়াকশনারি ঘটনাও ঘটে এবং এটাও কম বেশি সে অ্যাড্রেস করতে পারে। রিয়াকশন ভিন্ন হয়, কিন্তু সাবজেক্টিভ যখন সিঙ্গুলার থাকে, সেই জায়গাগুলো অনেক সময় বোঝাপড়ার সংকট হতে পারে। হ্যাঁ, এই বোঝাপড়ার সংকটটা তো আসলে দর্শক আর শিল্পের যে বোঝাপড়া, সেই জায়গাটা চিরন্তন। এটা আর্টের ওই জায়গাটা আমরা সহসা এক করে নিতে পারবো না। এখানে খুব যেরকম ভ্যান গগের কাজ, তার সমসাময়িকটা চিনতে পারেনি, কেউ চিনেছে, এটা পরে যুক্ত হয়েছে। সো এই ডিফারেন্সিয়েটটা থেকে যায়, এটা খুব মানে আপনি চাইলেই এক করে ফেলতে পারবেন না, কিংবা এটার ইয়ে নাই। এবং রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রেও শিল্পীরা এখন তো আরও বেশি সচেতন। মানে এই সমসাময়িকতা মানে তো আপনি রিপ্রেজেন্টেশনাল যে কোয়ালিটি শিল্পী হিসাবে, সে তো ওই জায়গায় আগেই যাওয়ার। হ্যাঁ, যেরকম যে কারণে এরা বলতেছে যে এই সমসাময়িকতার সঙ্গে আর্টিস্টের যে সংযোগ, সেটা অবভিয়াস। তার মানে ইমেজের যে রিপ্রেজেন্টেশন হয়, সেটা বিষয়ে তো এই শিল্পী সচেতন। এখন কথা হচ্ছে যে যদি
মানে ওরা তো তাকে কাউন্ট করবে না, কিংবা আমরা তাকে কাউন্ট করব না যার কাজে সমসাময়িকতা মানে অবভিয়াস হয়ে আসছে, যে সে ফর কম্পিউটার নিয়ে কাজ করছে বলেই তাকে আমি সমসাময়িক ধরবো না, কিংবা ফটোগ্রাফি ইমেজ ব্যবহার করেছে বলেই যে সে সমসাময়িক হচ্ছে, এই জায়গায় তো সে কাউন্টই করতেছে না, তাই না? এবং ওই সংকটটা আসলে ওই তাদের ক্ষেত্রেই থাকে, দুর্বল ইমেজের ক্ষেত্রে। বুঝতে পারলাম। আর কার উপর? স্যারকে ধন্যবাদ। আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে পারভেজ ভাইয়ের এক্সিবিশনের সুবাদে অনেকগুলো আলোচনা আমাদের, যেগুলো আসলে বহুল আলোচিত এবং অনেক ক্ষেত্রে অমীমাংসিত, কিন্তু এই বিষয়গুলো চলে আসছে আমাদের সামনে। তো এখানে সামান্য একটা প্রশ্নগুলো অ্যাড্রেসেবিলিটির জায়গা, আমি আসলে ইন্টারঅ্যাক্টিভিটির প্রশ্নটা করতে চাচ্ছি। আসলে মানুষকে আসলে আর্টিস্টরা ইন্টারঅ্যাক্টিভভাবে সংযুক্ত করতে চায়, কারণ এখানে কন্টেম্পোরারি আর্টের ক্ষেত্রে শিল্পীর যে ভূমিকা, সেক্ষেত্রে তার এক ধরনের পলিটিক্যাল মানে অ্যাসিমিলেশন থাকে বা থাকে না, সংযুক্তকরণ বিযুক্তকরণ থাকে না। এই পয়েন্টগুলো তো আপনি এখানে দুজন তাত্ত্বিকের প্রসঙ্গে আপনি বললেনই, কিন্তু এখানে ইন্টারঅ্যাক্টিভিটির প্রসঙ্গটা আসলে কীভাবে আসলে, মানে আসলে যখন নিজে অ্যাজ এ পার্টিসিপেন্ট সে একটা এক্সিবিশনের অংশ হয়ে যাচ্ছে, এরকম কিছু অ্যাক্টিভিটিসকে আমরা দেখি, তখন আর্টিস্ট আসলে আসলে কী ইঙ্গিতটা দিচ্ছে সেটা আমি একটু জানতে চাচ্ছিলাম। ইন্টারঅ্যাক্টিভ, এটা দুটা ক্ষেত্রেই, এরা তিনটা ক্ষেত্রে আমরা যে ওদের দুজনেরই তিনটা ক্ষেত্র, একটা আমরা বলতেছি কানেক্টিভিটি, ডিফারেন্সিয়েট এবং সিঙ্গুলার। এই তিনটারই আর্ট ফর্মের ভিতরে এই ইন্টারঅ্যাক্টিভ প্রবণতাটা আসতে পারে, কিন্তু আগামবেন কিছু কাজের উদাহরণ দিছিল, যেই কাজের উদাহরণগুলো এই আলাপের ক্ষেত্রে, ও যে কানেক্টিভিটির যে আলাপগুলো করতেছে, এই আলাপগুলো করার ক্ষেত্রে ও কিছু কাজের উদাহরণ দিল, সেইগুলো দেখা যাচ্ছে ইরাক ওয়ারের সময়ের এবং ইরাকি শিল্পীদের কাজ। এখন আমরা বুঝতে পারছি যে ইরাকি শিল্পীর এই কানেক্টিভ, ও ইন্টারাকশন কেন করতে চাচ্ছে। এই যেরকম এখন ধরেন বাস্তবতা হইতে পারে যে রোহিঙ্গার কেউ যদি এই চরিত্রটা নেয়, তার কানেক্টিভিটির তো একটা পলিটিক্যাল নির্দিষ্ট ফেনোমেনা থাকে। এখন এই নির্দিষ্ট ফেনোমেনায় আপনি দেখবেন যে হয় আপনি তাকে গ্রহণ করতে হবে, নাই উপেক্ষা করতে হবে। হ্যাঁ, ফলে এখানে খুব ইয়েটা থাকে না, কি বলে আপনার ক্যামোফ্লেজ থাকার সুযোগ কম, এবং এটা খুব মোর অবভিয়াস পলিটিক্যাল কন্ডিশনে। এবং এরা দুজনে আগামবেন আর্টের এই জায়গায় আসার আগে ও তো সেলফকে ক্রিয়েট করতেছে, এবং আগামবেনের সেলফ তো আমরা জানি যে এই সেলফকে ও হাজির করতেছে যে রাষ্ট্রে, মানে ওই সেই ও গ্রিক ফিলোসফির থেকে উদাহরণ নিয়ে দেখাচ্ছে। ধরেন রোহিঙ্গা যে কন্ডিশন, রিফিউজি যে কন্ডিশন, ফিলিস্তিনিদের যে কন্ডিশন, এই জিনিসগুলোকেও অ্যাড্রেস করছে। কিংবা আমরা এই যে সাম্প্রতিক সময়ে দেশে যে কথা বলতে পারি না, আপনার অ্যাড্রেস থাকে না, আপনি রাষ্ট্র মানে একটা সিস্টেম দ্বারা যে নির্যাতিত হন, আদার হয়ে যান, ও তাদের কথা বলতেছে সেলফ, এবং সেখান থেকে সেলফ ক্রিয়েট হয় আপনি। এবং যে কারণে এরা দুজনই দেখেন এই সমসাময়িকতার সঙ্গে অ্যাড্রেস করছে যে আপনি বাই চান্স পেয়ে যাওয়া সময়ের মধ্যে দিয়ে আপনি আসলে সমসাময়িক হয়ে উঠতেছেন না। ফলে এই জায়গাটা, যখনই এই পলিটিক্যাল জায়গাটা আসে, তখন আপনি কোশ্চেন করেন, মানে আপনি দেখতে পারবেন যে আমাদের এখানকার আর্টের এই কোশ্চেনটাই নাই, এইটাই নাই। এবং সেলফের এই যে কন্ডিশন, এই সেলফের কন্ডিশন নাই। এবং আগামবেন আসলে যে কারণে স্মিথ থেকে আগামবেন একটু ভিন্ন। আগামবেন একদমই ওই কন্ডিশনটাকে, যেহেতু সেলফের কন্ডিশন তার কাছে এই, ফলে ও যে শিল্পীদের হাজির করে, সেই শিল্পীরা প্রত্যেকেই এই পলিটিক্যাল কন্ডিশনে হাজির থাকে। ফলে ও যখন তার আর্টওয়ার্কের মধ্যে দিয়ে যে এই যে নেটওয়ার্কিং করে, এই নেটওয়ার্কিংটা হচ্ছে পলিটিক্যাল, তার এক্সিস্টেন্সের। হ্যাঁ, এবং এইটা যখন ডিফারেন্সিয়েটের ক্ষেত্রেও আসে, যে শিল্পের মাধ্যমগত কিংবা তাত্ত্বিকগত কিংবা অ্যাস্থেটিক্যাল যে জায়গাগুলোতে সে দর্শকের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ করে, এটাও খুবই ইতিহাসগত। হ্যাঁ, খুবই ইতিহাসগত।
এখন পারফরম্যান্স শিল্পীদের মধ্যে অনেকেই যারা সিঙ্গুলার ছিল নারী শিল্পীরা, তাদেরও কাজগুলো আপনি দেখেন, ইভেন এই যে কানেক্টিভিটি দর্শকের সঙ্গে করে, সেটা খুব ওই যে দর্শকের এক্সিস্টেন্সকেই প্রশ্নবিদ্ধ করে। এবং ফিমেল বডি, এই ক্ষেত্রেও ফিমেল বডির কিংবা নারীবাদী শিল্পীদের প্রাধান্য দিছে বেশি, এবং সেটাও দেখেন দর্শককে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয়, তার উপস্থাপনার মধ্যে দিয়ে সেই চ্যালেঞ্জ হাজির করে দেয়, এবং এটা অবভিয়াস পলিটিক্যাল ফেনোমেনা তৈরি করে। ফলে এই মানে এরা দুজনেই কেউই কোনো একটা মাধ্যমকে তার শৈলীগত জায়গা থেকে অ্যাড্রেস করতেছে না, বোঝা গেল? এবং এই শৈলীগত অ্যাড্রেসিংটা কোনোভাবেই কন্টেম্পোরারিনেস না, এতে অন্তত এদের দুজনের কাছে। এখন আপনি নেবেন কিনা সেটা আর একটা প্রশ্ন। এই শৈলীগত আপনি তো করছেন, কোনো না কোনো প্রক্রিয়াতে করছেন, এবং এই জায়গাগুলোকে যে কারণ এটা কেন আসলো, এটা এই আগামবেন এবং স্মিথ দুজনেই কিন্তু এই লেখাগুলো তৈরি করছে। আগামবেনের লেখাটা 9-এ, স্মিথের লেখাটা 12-তে। আপনি এবং দুজনেই কিন্তু দেখেন শিল্পের এই প্র্যাকটিসটাকে ইতিহাসের সঙ্গে যুক্ত করছে, শিল্প ইতিহাসের সঙ্গে। এখন শিল্প ইতিহাসে আমরা এটা কিন্তু খুব অবভিয়াস জানি প্রত্যেকেই, এবং একই সঙ্গে গ্লোবালাইজ কন্ডিশনকে হাজির করছে। এবং এটার সঙ্গে প্রভাবক হিসাবে দেখেন বিএনএল, তারপরে ডকুমেন্টরা, হ্যাঁ, এবং আর্টের বড় বড় যে ইভেন্টগুলো হয় সেই ইভেন্টগুলোকেও যুক্ত করতেছে, হ্যাঁ, এবং এই সমস্ত জায়গাতেই এই কাজগুলো দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে ওদের এই অ্যাড্রেসিংয়ের বাইরে আমরা সেপর এখন রোহিঙ্গার মধ্যে কোনো এই ধরনের চর্চা আছে কি না, এই প্রশ্নটা আসতে পারে, কিংবা তার সঙ্গে এই জায়গাটাও অ্যাড্রেসিং করতেছে না। এই একটা চরিত্রগত জায়গা সমসাময়িকনেসের মধ্যে দিচ্ছে, যেটা সে সময়ের সঙ্গে ইয়ে করে। এখন যে ইতিহাসের সঙ্গে যখনই যুক্ত করতেছে, শিল্পকলার সঙ্গে যখনই যুক্ত করতেছে, তখন দেখেন এই অ্যাড্রেসিংটা ডুসাম থেকে শুরু হচ্ছে। ডুসাম যখনই আর্টের সঙ্গে শিল্পীর যে হাতে কাজ করার কিংবা এর যে ট্রেডিশনাল যে যুক্ততা, সেটাকে ভেঙে দিচ্ছে। এইটা যখন কনসেপচুয়াল আর্ট 60-এর দশকে আসে, তখন কিন্তু 60-এর দশকে যখন এই কনসেপচুয়াল আর্টিস্টদের প্রাদুর্ভাব হলো, এবং এই আপনার পারফরমেন্স আর্টিস্টরা যখন বিশাল একটা অবস্থান তৈরি করে নিয়েছে, এই সময়ে কিন্তু একটা পপুলার কোট ছিল যে পেন্টিং ইজ ডেড। হ্যাঁ, পেন্টিং ইজ ডেড। এবং এইটা 2টা দশকে যাওয়ার পরেই এই প্রশ্নটাই ঘুরে আসলো যে তাহলে একটা মানে এই ফেনোমেনন, তাহলে এই ধরনের কাজ হয় কি আর্ট কিনা? তাহলে পেন্টিংয়ের মধ্যে দিয়ে যদি এই প্রশ্নগুলোই আসে, যেই সমসাময়িকতার যে পলিটিক্যাল কিংবা সেলফের যে চরিত্র হাজির হচ্ছে এই বর্তমান সময়ে, সেইটা যদি হাজির হয়, সেই কাজটাকে আপনি কন্টেম্পোরারি বলবেন কি বলবেন না? তার মানে মিডিয়া দ্বারা আপনি নিয়ন্ত্রিত না। শিল্পী তো কখনোই কোথাও নিয়ন্ত্রণ চায়নি, ফলে এটা তখন একটা ওপেননেস তৈরি হয়। হ্যাঁ, এই জায়গা থেকে ফলে শৈলীগত জায়গাটা আর কোনো অ্যাড্রেসিংয়ের বিষয় না। আপনি সেটা পেন্টিং হচ্ছে না, আপনার ইনস্টলেশন হচ্ছে না, পারফর্মিং হচ্ছে না, কি বলে প্রযুক্তি নির্ভর কোনো কাজ হচ্ছে, এইটা কোনো অ্যাড্রেসিংয়ের বিষয় না। এইটা ফলে অ্যাড্রেসিংয়ের জায়গাটা এরা কিন্তু আগামবেন তো একদমই সেলফের সঙ্গে, সেলফের যে নির্মাণ, সেই নির্মাণের সঙ্গেও হাজির করতেছে। আর স্মিথ যেহেতু আর্ট হিস্টোরিয়ান, সে আসলে এর সঙ্গে এর যে নানা উপযোগিতা, সেই উপযোগিতার মধ্যে দিয়ে ঢুকতেছে। খুব চমৎকার একটা আলাপ দিয়েছে, সেটা হচ্ছে যে উনি বলতেছে যে স্টাইলটাও একটা কন্টেন্ট, স্টাইলটাও একটা কন্টেন্ট। তো আমি বেশ মানে জানি না যে এই রিলেশনটা এই জায়গায় আছে কিনা, যে ওরা স্টাইলটাকে প্রায়োরিটি দিচ্ছে না, শৈলীটাকে প্রায়োরিটি দিচ্ছে না। এইটা ওই ডিফারেন্সিয়েটের মধ্যেই কিন্তু আলাপটা সারছে ওরা। সেটা কি, ও বলছে যে এই স্টাইল এবং এর যে দ্বন্দ্বটা, কিংবা স্টাইল নিজেই একটা রাজনীতি তৈরি করে, যেটা আমাদের এখানে ভাষায় একটা দীর্ঘ ফাইট আছে, তাই না? আমাদের ঢাকার বুদ্ধিজীবীরা এই জায়গায় অংশগ্রহণ করছে। এইটাকে ও ধরছে ওই ডিফারেন্সিয়েটের মধ্যেই, যেটা আর্টের নিজস্ব উপযোগিতার মধ্যে কনফ্লিক্ট তৈরি করে।
এখন আর্টের নিজস্ব উপযোগিতা তো শৈলী, স্টাইল এগুলোর উপরেই নির্ভরশীল। এখন হ্যাঁ হ্যাঁ, এবং সে ওই জায়গায় দ্বন্দ্বটা তৈরি করে, ওখানেই সে দ্বন্দ্বটা তৈরি করে। সে ফলে যেরকম আছে না যে আপনি এই কী বলে পারফরমেন্স করছেন বলেই আপনি গুরুত্বপূর্ণ শিল্পী, এই জায়গাটাই যখন কেউ একজন প্রশ্ন করবে কোনো একটা আর্টিস্ট কিংবা কোনো একটা ইয়েকে, আমি পারফরমেন্স বলে আলাদাভাবে আমি অ্যাড্রেস করছি না, কিন্তু যে কোনো একটা ধারাকে যখন প্রশ্ন করে সে, তখন এই ঘটনাটা ঘটে। এবং এই ধরনের কাজের যুক্ততা তো আছে। এবং এর সঙ্গে দেখা যায় কি, ঐতিহাসিকভাবেই আপনি দেখেন যে এর সঙ্গে পুঁজির যোগ থাকে, এর সঙ্গে শাসনের যোগ থাকে, তাই তো, এবং আধিপত্যের জোর থাকে। সেই আধিপত্যকেই সে তখন তো প্রশ্ন করে, এটাই। ফলে ওরা দুজনে ওইটা খুব বড় অ্যাড্রেস করতেছে, ওইটাও বড় জায়গা। একটা ছোট্ট প্রশ্ন আর কি, সেটা হচ্ছে যে আমরা তো শৈলী, উৎপাদন প্রক্রিয়া এগুলো নিয়ে একটা মোটামুটি ধারণা পাওয়া গেল। যেরকম আগামীকাল মোস্তফা জামান কথা বলবে, তার বিষয়টার শেষ অংশের হচ্ছে প্রগতির গতি। তো সমসাময়িকতার সাথে কি বিশেষ কোনো দৃষ্টিভঙ্গি বা আদর্শ বা নলেজ, এক্সপিরিয়েন্স, এটা কি মানে সমসাময়িকতার নামে এটাকে চিহ্নিত করা যায় কিনা? যেমন ধরুন কতগুলো বিষয় তো আমরা জানি, সেগুলো আলাপ আসছে যে আমাদের এনভায়রনমেন্টের সমস্যা, নারী মানে অধিকারের প্রশ্ন, তারপর এই প্রশ্নগুলো আসছে। কিন্তু যেমন ধরো কেউ ধর্ম নিয়ে কাজ করছে, এটা সমসাময়িক হবে কিনা, কিংবা প্রগতি, কোনটা প্রগতি, প্রোগ্রেস, এটা কি আমরা চিহ্নিত করতে পারি কিনা, কেন এটা তো পজিশনের ব্যাপার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সমসাময়িকতা কি এখানে কিছু বলে যে এটা সমসাময়িক বিষয় নয়, এটা সমসাময়িক চিন্তা নয়, কিংবা এটা সমসাময়িক? কারণ আমরা যদি এখনকার সমাজের কথা বলি, আমরা সব কিছুরই এক ধরনের মিশ্রণ দেখতে পাচ্ছি। সেই জন্যই প্রশ্নটা। এটা প্রশ্ন ইন্টারেস্টিং। এরা কিন্তু শুরুতেই ওই আলাপটা সেরে ফেলছে প্রথম ধাক্কাতেই, যে এর লাইটটা সে নিবে না সমসাময়িক। লাইট বলতে এই যে প্রগতি কিংবা প্রোগ্রেস, এই যে উন্নয়ন, এইটা যারা প্ল্যানেটারি আলাপ তুলতেছে তাদের আলাপে এটা ভালো পাবেন। হ্যাঁ, এবং যেটা শাওন কিছুটা অ্যাড্রেস করছে, শাওনের লেখাতেও ক্ষেত্রে, এবং এটা একটা দিক আমি বলছি। তার মানে এই যে উন্নয়ন, এই উন্নয়নকে সে প্রশ্ন করে, উন্নয়নের গ্রহণযোগ্যতা। এখন কথা হচ্ছে যে উন্নয়নের, তাহলে আমরা তো কিছু কিছু জিনিস উন্নয়ন নিয়েও বটে, যেরকম আমার বাসায় ফ্রিজ আছে, এটা একটা তো উন্নয়ন, প্রগতির একটা উন্নয়ন ছিল, তো আমরা ফ্রিজ ছাড়া চলতে পারি না। এখন এই জায়গায় এই সেলফিংয়ে সে কী করে, ওরা আগামবেন এই জায়গায় আমার কাছে স্মিথের থেকে আগামবেনকে গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ আগামবেন সেলফকে খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশনে ফেলে এবং এটা কন্টিনিউয়াস পলিটিক্যাল শেপিংয়ের মধ্যে থাকে। এবং যেই কারণে আপনি মানে আপনার যে পলিটিক্যাল বিং, এই পলিটিক্যাল বিংয়ের আইডেন্টিটিটা খুব জরুরি প্রশ্নর, এবং যে কোনো সত্তার ক্ষেত্রে এটা ঘটে। এটা একটা জায়গা। তার মানে আমরা প্রগতির জায়গাটা এই জায়গায় মোরাললেস দেখতেছি, এবং ওরা নিশ্চিত বলে দিচ্ছে যে লাইটও নেয় না, বরং সেই লাইটটাকে ও কীভাবে বলছে, লাইট নিবে না ডার্ক নিচ্ছে। ও বলছে যে সমসাময়িকতা কি করে, বর্তমানের সঙ্গে অতীতের যে বিভাজন থাকে, দূরত্ব থাকে, যে সংকট থাকে, আমি বর্তমানে দাঁড়িয়ে আমার অতীতের সঙ্গে আমার যে সংকট, সেই সংকটকে অ্যাড্রেস করে, এবং এই বর্তমানে দাঁড়িয়ে আমি ভবিষ্যতের যে সংকট আছে সেটাকে সে অ্যাড্রেস করে। তাহলে দেখেন আপনি যে কোনো প্রগতিকে আপনি প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রগতি থেকেই আপনি প্রশ্ন করতে পারেন, এটা একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে রিলিজিয়ন। এই জায়গার ক্ষেত্রে এই সেলফিং, আমাদের এখানে যে সাধারণ ধারণাটা আছে, এরা দুজনে কিন্তু ওটা অনেক উতরাই গেছে। সেটা হচ্ছে মডার্নিটির সংকট ছিল, মানে এনলাইটেনমেন্টের সংকট ছিল, যে এনলাইটেনমেন্টের যে যুক্তিবাদী সমাজ, সেই সমাজ অযুক্তিবাদী সমাজকে কিংবা রিলিজিয়ান সমাজকে গ্রহণ করতে চায়নি। এই যে সংকট, এই সংকট তো পশ্চিম নিজেই
1920-30-এ আলাপ সেরে ফেলছে যে এটা একটা এটাকে অ্যাড্রেসিং করার জায়গা না। ফলে বিশ্বাস এবং এই যে পলিটিক্যাল বিং হয়ে ওঠা, এর মধ্যে আসলে কোনো সংকট আছে কিনা এইটা দেখা। কিন্তু আপনি যখন পলিটিক্যাল, যে সেফর প্যালেস্টাইনের লোকটি ইসলামী না খ্রিস্টান সেটা আপনি প্রশ্ন করেন না, রোহিঙ্গা মুসলমান না হিন্দু সেটা প্রশ্ন করার দরকার নাই, রোহিঙ্গার মানবিকতাটা হচ্ছে আমার প্রশ্ন। এখন সে নামাজ পড়ছে কি পড়ছে না এটা আমার প্রশ্নই না। তো পলিটিক্যাল বিং হইতে গেলে আপনি ওই প্রশ্নে গেলে ও আচ্ছা নামাজ পড়ছে বলে ও তার মানে এই যে ধর্মকে প্রশ্ন করার যে জায়গাগুলো সেটা তো ওই মডার্নিটির ওই আলাপগুলো আসলে প্রাসঙ্গিকই নাই আর এখন। তার মানে এই ব্যক্তির নিজস্ব যে জার্নি আছে যেটা তারা সিঙ্গুলারিটির মধ্যে বলছে যে কালচারাল ফেনোমেনাই সে যখন নিজেকে অ্যাড্রেস করে সেই অ্যাড্রেসটা ও উল্লেখ করতেছে, সেটা তো থেমে নাই। কিন্তু সেইটা একই সঙ্গে আপনি যখন এই ব্যক্তির এক্সিস্টেন্স যখন বৃহত্তর পলিটিক্যাল ফিকশন তৈরি করে সেই জায়গায় সেই ব্যক্তি কী করে, ওর কনসার্ন হচ্ছে ওখানে। না ওনার প্রশ্নটা আমি বলছি ওটা আছে, কিন্তু এই যে যখন সিঙ্গুলার কন্ডিশনে আসে, সিঙ্গুলার কন্ডিশনগুলো শিল্পীরা ওই করে কিন্তু যে ওর যে ব্যক্তির যে নিজস্ব সংকটগুলো তৈরি হয়, মানে সেটা একটা ভ্যালুজের সঙ্গে হইতে পারে, সেটা একটা পলিটিক্যাল কন্ডিশনের সঙ্গে হইতে পারে, সেটা একটা যেরকম সেফর আপনি গণতন্ত্র চান না, এখানে 100 জন মানুষ চেয়ে বসলো, এখন বিং হিসাবে আপনার সেটা সংকট হইতে পারে। তো এবং আপনার ভাষায় এখন যদি সবাই চেয়ে বসে আপনি তো সেটা অ্যাড্রেস করতে পারছেন না পলিটিক্যালি, কিন্তু ইয়েতে তো আপনি পারেন, সেলফে আপনি এসে পারেন। তো বুঝতে পারছেন, ওই সেলফটাকে সে ওই জায়গায় দেখে, কিন্তু সেখানেও যেহেতু সেলফ হচ্ছে আগামবেনের কাছে ও একটা পলিটিক্যাল শেপের মধ্যে দিয়ে তৈরি হয়। এখন সেই জায়গাটাতে মানে আমি অ্যাড্রেস করতে পারলাম কিনা আমি জানি না, বুঝাইতে পারলাম কিনা যে ওখানেও আসলে সংকট থাকে না যদি সে সিঙ্গুলার জায়গাতেও এই চর্চার মধ্যে থাকে, সমসাময়িকতার এই কোশ্চেনিংয়ের মধ্যে থাকে, তাহলে তার অবস্থানটা কোথায় থাকে এটা একটা জায়গা আর কি। যেরকম আপনি ইয়েদের ক্ষেত্রেই দেখেন, ইরানের নারীবাদী, এখন অনেক নারীবাদী তো নারীবাদী আবার ইসলামী নারীবাদী এটা তো গ্রহণই করতে যাবে না, কিন্তু ইরানি নারীবাদীরা তো নানা আসপেক্ট নিয়ে হাজির হচ্ছে এবং নারীবাদীদের মধ্যেও তো এই ফ্র্যাগমেন্টগুলো আছে, তাই তো। তো সেই এই এবং এরা দিন শেষে আরেকটা জিনিস বলে যে এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন, খুব সরলীকরণ না, দুজনই বলবে যে এটা একটা কমপ্লেক্স অবস্থান, খুব সরলভাবে আমরা মোটা দাগে এঁকে দিতে পারবো না, ফুল স্টপ দিতে পারবো না। আমরা ডকুমেন্টার কথা বলেছো মানে উচ্চারণ করছো, আমরা এবার ডকুমেন্টাতে দেখলাম যে কিছু রাজনৈতিক ইস্যুস তৈরি হয়েছিল, হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে যে কিছু গ্রাফিটিতে এক ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট যেটাতে অ্যান্টি ইসরায়েলি কিংবা অ্যান্টি সেমিটিক স্টেটমেন্ট মনে হয়েছে জার্মানদের কাছে, জার্মান কালচারাল অ্যাক্টিভিস্টদের কাছে। অফকোর্স এটা তাদের কনটেক্সটে, এটা নিয়ে একটা বেশ জটিল সিচুয়েশন হয়, সেই গ্রাফিটিগুলো নামিয়ে নেওয়া হয়, সেইখানে আবার এক ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি হয়, এবং এটুকু যতটুকু দেখেছি যে জার্মান কালচারাল পলিটিক্সে এটা একটা বিরাট ডিসকোর্স তৈরি করছিল। তার অর্থটা শুধু মানে দর্শকদের প্রশ্নে এটা একটা কালচারাল কনটেক্সট, একটা সিচুয়েশন তৈরি করছে যেটা শিল্পের স্বাধীনতা, শিল্পের মানে মডার্নিজমের ইয়েতে এটা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে। এটা গেলো একটা দিক, মানে ব্যাপারটা খুব কমপ্লেক্স হয়ে গেছে যে ওইখানে ওই কথাটা বলাটা ওদের কাছে মোটেও প্রোগ্রেসিভ মনে হয়নি আর কি, আমাদের কাছে আবার এটা অনেক প্রোগ্রেসিভ। আরেকটা হচ্ছে যে ব্যক্তি যদি এটা বিশ্বাস করে, যে ব্যক্তি একটা নির্দিষ্ট বিশ্বাস থেকে তার প্রচারণা চালায়, হ্যাঁ, সেখানে ধর্মের প্রশ্নটাও আসছে
যে সেটা কতটুকু সমসাময়িক। হ্যাঁ, এখানে তো মানে এখানে আমরা অনেক সময় নাকচ করে দেই, এই জন্যই প্রশ্নটা আসলে। হ্যাঁ, কারণ ওই জিনিসগুলো অনেক আগে একবার আলোচনা হয়েছে, মাঝখানে ছিল না, এখন আবার আলোচনায় আসছে। হ্যাঁ, এই কারণেই প্রশ্নটা। মানে সহসা খুব এক কথায় উত্তর দিব না আমি, কিন্তু ডকুমেন্টারি এই ঘটনার দুটা ঘটনা জানি। এটা একটা বললেন, আরেকটা আমি শুনছিলাম, ওটা নিউজে পাই নাই, ওই যে যারা ডকুমেন্টারিতে গেছিলো ওরা এসে বললো যে কেউ কেউ গির্জার মধ্যে একটা ইনস্টলেশন করছিল ওদের একটা গির্জাতে, এবং সেই গির্জা থেকেও নামিয়ে ফেলছে। তাহলে দুটা ঘটনা আমি ডকুমেন্টাই পেলাম, একটা পলিটিক্যাল আর একটা মোর সোশিও পলিটিক্যাল আমরা বলতে পারি, যে গির্জার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এরকম কাজ, গির্জার মানে ধর্মকে ক্ষুণ্ণ করে এইটা। এখন এই যে এই সেন্সে এই দুটা, একটা পলিটিক্যাল বিংয়ে এটা তো আপনার এই দ্বান্দ্বিক কন্ডিশন তো মানে এই সমসাময়িকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং শিল্পীরা এটা করবেই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই জায়গাতে ওই লাইট অ্যান্ড ডার্কনেসটা আপনি আসলে কিভাবে চিহ্নিত করছে, এটা হচ্ছে এর প্রধান কথা। যেরকম ইসরায়েলিরা করতে দিবে না, এটা তো খুব সাধারণ কথা, কিন্তু ফিলিস্তিনি তার বক্তব্য প্রকাশ করবেন, তার পলিটিক্যাল রাইট আছে কি না সেটা। উপরন্তু কী করে যে ইসরায়েল দেখেন তার পক্ষের পলিটিক্সকে প্রচার করে না, মানে সেই ধরনের আর্টওয়ার্ক তো আমরা দেখতেছি না। সে কি করে, সে ক্ষমতা প্রয়োগ করে। হ্যাঁ, সে খালি ক্ষমতাই প্রয়োগ করে। এবং এটাই যে এর আগেরবার ইয়েতে একজন আসছিল আপনার কি বলে সামদানিতে, তারা এই যে একটা আলোচনা করছিল, আমি ওখানে গেছিলাম, কিন্তু ওই আলোচনা ভেস্তে গেল আমার প্রশ্ন তোলাতে। সেটা হচ্ছে কি যে ওরা বলতেছে, ওই ভদ্রলোক নিজেও বলল যে তার কাজ জিউরা একটা গ্যালারি থেকে নামাই ফেলছিল। হ্যাঁ, ওই গ্যালারির ওনার হচ্ছে জিউ, এবং সে কাজটা করছিল কি প্যালেস্তাইন এবং ইসরায়েলের যে বর্ডার, সেই বর্ডারের নানা ফুল নিয়ে এসে সে একটা বাস বানাইছে এবং সেটা মিউজিয়ামের মুখে দিছে। বলে হচ্ছে কি বলে, মানে একটা নগ্ন অবস্থা হাজির হয়। হ্যাঁ, সেলফিংয়ের যে নগ্ন অবস্থা হাজির হয় সেটাকেও সেলফকে হাজির করতেছে। এখন যে ক্ষমতায় আছে সে তো সেলফ ক্রিয়েট করে না, দেখেন, এটা একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে যেটা ধর্মীয় ইস্যু, এই জায়গাটা তো এখন মোটামুটি একমাত্র দেখবেন যে আপনি কি বলে ইসলামকে কটাক্ষ করলে আপনি ইয়ে পাচ্ছেন, প্রণোদনা পাচ্ছেন। অন্য কোনো ধর্মকে আপনি কটাক্ষ করলে কি হচ্ছে, কিংবা সমালোচনা ক্রিটিক করলে কি হচ্ছে, আপনি ধর্ম অবমাননার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতেছেন। একমাত্র ইসলামকে আপনি কটাক্ষ করলে আপনি মুক্ত চিন্তার পথে পাচ্ছেন, তাকে অ্যাসাইলাম দিচ্ছে, এই দিচ্ছে, ওই দিচ্ছে। কিন্তু আপনি একই সঙ্গে না ধরেন উপজাতিদের, আদিবাসীদের ধর্মের উপরে আঘাত দেন, আপনি তখন দেখবেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের মধ্যে পড়ে গেছেন। সো এটা তো পলিটিক্যাল একটা কন্ডিশন। এখন কথা হচ্ছে এই জায়গাতে ওই যে আমি বলছি ওরা যে সিঙ্গুলার কন্ডিশন নিয়ে আসছে, ধরেন এই সমাজে কোনো নারী কিংবা কোনো ব্যক্তি তার সমাজের যে ভ্যালুজ আছে সেই ভ্যালুজের সঙ্গে সে পলিটিক্যাল বিং হয়ে উঠতে চাচ্ছে, সেই স্ট্রাগল তো সব সমাজেই আছে, এটাতে তো কোনো বিধিনিষেধ নাই। কিন্তু আপনি যখন রিপ্রেজেন্ট করতেছেন একটা পলিটিক্যাল ভিউকে, সেইটা আমি দেখি যে ওই অ্যাওয়ারনেসটা, ওই পলিটিক্যাল ভিউটা তার আছে কি না। বুঝাইতে পারলাম? সো ফলে একই সঙ্গে আপনি ধরেন গির্জাতে যে যে ইমেজ দিছে এইটা পলিটিক্যালি রাইট হয়নি। হ্যাঁ, কিন্তু ইয়েরটার আমি ব্যাখ্যা তো দিলামই যে ওইটা তো ও করবে, ওর ক্ষমতা আছে, ও ওখানে পলিটিক্যাল পাওয়ারে, যে ঠিক এখানে আপনি আমাদের মিডিয়া যেটা করেছে, কিংবা আমাদের ন্যাশনাল এক্সিবিশনে আপনি একটাও সেই ধরনের প্রশ্ন পান না কেন এক্সিস্টেন্সের। তার মানে আমরা বলতে পারি এখানে সেলফ বিং তৈরি হচ্ছে না, এবং হলে কি হবে সেটা ফিকশন আসতো, এবং সেটা এই বিং তো অলওয়েজ হচ্ছে পলিটিক্যাল ফিকশনের মধ্যে থাকবে, এটা তো নিশ্চিত করে দিছে। কিন্তু
ধর্মের প্রশ্নটা আমি বললাম যে এটা কমপ্লেক্স সিচুয়েশন, এবং সেলফ যখন এখানে গড়ে ওঠে, সেই গড়ে ওঠাটা তো তার কোনো সমাজ দেখবেন বাধা দেয় না, এবং সে বাধা যে যায় না মানে ওই অর্থে বাধা না, মানে আমি বলছি যে তার তো সুযোগ থাকে সমাজের মধ্যে, তা নাহলে এই এভলিউশন হতো না, তো আপনি এই কন্ডিশনে আসতেন না তো। হ্যাঁ, কিন্তু এইটাকে নিয়ে যখন আপনি আবার পলিটিক্যাল জায়গায় হাজির হচ্ছেন, সেটা সংকটপূর্ণ। স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশে কন্টেম্পোরারি বা হচ্ছে সমসাময়িক বলতে যে আমরা আর্টিস্টদের কাজ দেখি, এখন কোনো নির্দিষ্ট বা পার্টিকুলার আর্টিস্ট যদি নিজেকে একটা দীর্ঘ সময় পলিটিক্যাল যে কোনো আইডিওলজি বা ব্যবহার থেকে দীর্ঘ সময় সে দূরে থাকলো বা বিযুক্ত থাকলো, কিন্তু সে তার কাজকে সমসাময়িক কাজ হিসাবেই বারবার রিপ্রেজেন্ট করার বা পাবলিক মজলিসে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, এখন যে ব্যক্তি একটা দীর্ঘ সময় কোনো পলিটিক্যাল আইডেন্টিটি বা পলিটিক্যাল ফিলোসফি থেকে দূরে থাকলো, কিন্তু সে সমসাময়িক হিসাবে তার নিজের কাজকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলো বা কানেক্ট করার চেষ্টা করলো আদার্সের সাথে, তো সেই ক্ষেত্রে এই মানে সেলফ অ্যান্ড আদারের যে প্রশ্নটা, যে একটা দীর্ঘ সময় আমি বিযুক্ত থাকার পর আবার যুক্ত হওয়ার চেষ্টা করছি এবং আমার কাজগুলোকে আরও বেশি কানেক্ট করার চেষ্টা করছি জনগণের সাথে, সেটা কতটা মানে মানে যুক্তিযুক্ত হয়। আর বাংলাদেশের এত দীর্ঘ একটা সময় ধরে যে পলিটিক্যাল সিচুয়েশন চলছে, সেগুলোকে রিপ্রেজেন্ট করে বা সেগুলোকে সরাসরি কানেক্ট করতে পারে এরকম আমরা মানে শিল্পকলা বা কোনো মাধ্যমের সেই পলিটিক্যাল আসপেক্টটা এখনো দেখি না কেন, বা আমরা কি সাধারণ জনগণ যারা আমরা এই কলার থেকে দূরে থাকি বলতে গেলে, বা আমরা আর্টিস্ট না, তারা কেন এখনো আইডেন্টিফাই করতে পারি না যে আমাদের এই দীর্ঘ সময় বা 15 বছর ধরে চলা একটা বিভিন্ন জায়গা থেকে বলা, আমি ফ্যাসিজম শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, কিন্তু যে রিপ্রেশনটা চলছে ওই ব্যাপারে আর্টিস্টদের কোনো কন্টেম্পোরারি কাজ আমরা ওইভাবে চোখে পড়ে না কেন, এক্সেপ্ট কিছু দেয়াল লেখন হয়েছিল সুবোধ নামে, সেটাও দীর্ঘদিন ধরে বন্ধ। ধন্যবাদ স্যার। এটা হচ্ছে ওই মানে মূল সুরে গেলাম আমরা এতক্ষণে, যে আইডেন্টিটির এই প্রশ্নটা হয়, এরা দুজনই মানে কন্টেম্পোরারিনেসের যেহেতু ওই সেলফ অ্যাজ এ পলিটিক্যাল বিং এবং আর্টিস্ট, এই জায়গাটা তার মানে এটা একটা সে যে সত্তা হাজির করছে, সেই সত্তা যদি মোর আর্টিস্টিক ওয়েতেও করে, কন্টেম্পোরারিনেসের মধ্যে তাকে ওই দেখার সুযোগ আছে যে সে যে ভিজুয়াল যে ক্ষমতা থাকে, ভিজুয়ালের যে ক্ষমতা থাকে, যেরকম নন্দন তত্ত্বের একটা ক্ষমতা থাকে, গ্যালারিগুলো দেখবেন যে এক ধরনের ইমেজ নিচ্ছে, কিংবা শিল্পকলা একটা ওই যে ক্ষমতা বলয়ের মধ্যে দিয়ে ওর অ্যাস্থেটিকের সঙ্গতিপূর্ণ ইমেজগুলোকেই সে সিলেক্ট করে। ফলে এখানে যখন আপনি দেখছেন না, তার মানে ওখানে ওই সেলফিং হাজির নাই, এই লাইটের অংশে আছে, যেটা আগামবেন নাই করে দিছে যে ও লাইটের অংশ না, ও ডার্কের অংশের, তো সো ফলে আপনি ওখানে পাচ্ছেন না। ফলে আপনি যেখানে যেখানে ঢুকছেন, আপনার প্রশ্নের মধ্যে দেখেন উত্তর আছে, আপনি দেখেছেন কিছু কিছু কোথায় গ্রাফিতিতে দেখেছেন, তাই তো, তার মানে ওইটা কন্টেম্পোরারিনেসের মধ্যে আপনি দেখছেন, তাই তো। এখন এইটা আমরা বললাম যে এটা আমাদের একটা বিগ কোশ্চেন হইতেই পারে, এই প্রশ্নটা আমরা মাথায় রাখবো, আমরা সমাধান দিব না, কিন্তু প্রশ্নটা মাথায় রাখা। এবং যেহেতু এই একই সঙ্গে শিল্প এবং এই অ্যাস্থেটিক্স নিয়ে ডিল করে এই কন্টেম্পোরারিনেস, তার মানে ওই অ্যাস্থেটিক্সের পলিটিক্সটাও তো ডিল করতেছে, এবং সেইটার সঙ্গেই তো ও যুক্ত করতেছে। ওই যে আপনি দেখবেন প্রগতির সঙ্গে, প্রোগ্রেসের সঙ্গে সবসময় ওর যে ক্ষমতা বলয়, সেই ক্ষমতা বলয়ের নিজস্ব অ্যাস্থেটিক থাকে, তো কাঠামো থাকে, তো সে সেটাকে অ্যাড্রেস করে এবং সেটাকেই সে উপস্থাপন করে, এর বাইরে উপস্থাপন করবে না, তো সে ওইটাকেই স্প্রেড করে বারবার। হ্যাঁ, তবে এই জায়গায় একটা জিনিস ওই যে যেটা স্মিথ আমার মনে হয়েছে এই জায়গায় সুযোগ নিছে, আগামবেন তো এটাকে একদম ডিস্টিংক্ট করে দিছে, আর স্মিথ যেটা মানে এই কন্ডিশনে
খুব বড় বড় পুঁজিবাদী শিল্পীগুলো নাই হয়ে যাবে। হ্যাঁ, ফলে ও বিয়েনাল কিংবা আমেরিকান কিছু আর্টিস্ট কিংবা আমেরিকান পরের যে মুভমেন্টগুলো আছে ওদের, এইগুলোকে ও অ্যাড্রেস, কমপ্লেক্স একটা সিচুয়েশন। সেপর আমরা এখন খুব সাদা সরল প্রশ্ন হইতে পারে যে পারভেজের কাজে তো এই মানে এই অ্যাড্রেসটা নাই, কিন্তু তার কাছে তো ওই অ্যাড্রেসটা আছে যে পরিবেশ কিংবা প্ল্যানেটারি কন্ডিশন এবং সেখানে সেলফিং কিংবা পুঁজির সঙ্গে সেলফের যে সম্পর্ক, সেই জায়গায় তো সে অ্যাড্রেস করতেছে। এই ফলে সে ওই প্রাসঙ্গিকতার মধ্যে থাকে। হ্যাঁ, এটা সো ফলে কোনো ক্ষেত্রে আপনি পাবেন একদম। আবার এই চাওয়াটা মানে কমপ্লেক্স এই জন্য বলতেছে যে আপনি অনেক সময় সরাসরি নাও পেতে পারেন। হয়তো এমন কিছু কাজ থাকেই, আমি দেখছি যে দুটো একটা থাকে, যেরকম সামদানির সময় দেখলাম যে আমাদের পাঠশালার একটা খুব পলিটিক্যাল একটা কাজ, আমি তখন অবাক হয়েছি যে এই পলিটিক্যাল কাজটা কিভাবে ঢুকলো। কিংবা এই যে সামদানিতে যেই ছেলেটা অ্যাওয়ার্ড পেলো উন্নয়ন নিয়ে যে কাজ করা, সো ফলে একটা দুটো কাজ কিন্তু ঢুকে পড়ে। হ্যাঁ, মেজর ইয়ের মধ্যে ওর কাজটা ঢুকে পড়ছে। এমন আমরা অবাক হলাম যে এই কাজটা অ্যাওয়ার্ড হয়ে গেল, যেটা কিনা একদমই উন্নয়ন বিরোধী একটা এবং এই একদম অ্যাড্রেসিং এই সরকারের উন্নয়ন বিরোধী একটা বড় প্রজেক্ট, সেটাও তো হলো, তাই না? এবং সেটা সেলিব্রেট হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই। আসলে ওনার ওই প্রশ্নের যে ধরে আমি বলতে চাচ্ছি যে আসলে এক্ষেত্রে যেমন ওই রাষ্ট্রের আসলে কতটুকু সীমানা থাকে এটা একটা বিষয়। কিন্তু আপনি এখানে যেমন আগামবেনের প্রসঙ্গে যেমন বললেন যে স্যার কানেক্টিভিটি, তারপর ডিফারেন্সিয়েট করা এবং সিঙ্গুলারিটি। তো সিঙ্গুলারিটির ব্যাপারটা হচ্ছে মোর লাইক বেশি সাবজেক্টিভ, যেখানে আসলে সেলফকে পারসিউ করার চেষ্টা থাকে। কিন্তু কানেক্টিভিটি আর ডিফারেন্সিয়েট এই বিষয়টা যদি ইতিহাসের সাথে সংযুক্ততার প্রসঙ্গে হয়ে থাকে তাহলে কিন্তু জিনিসটা স্পষ্ট যে একটা হচ্ছে আমি ঐতিহাসিকভাবে কন্টেম্পোরানিয়াস বা কন্টেম্পোরানিটিকে আমি কীভাবে বুঝতে চাচ্ছি, আর একটা হচ্ছে যে আমি আসলে কিভাবে এই বোঝাবুঝির পরে সেটাকে আমি আসলে মানে নানারকমভাবে ডিসম্যান্টল করতে চাচ্ছি, বা সেটাকে আসলে আমি নানারকমভাবে এটাকে একটা আর্টিস্টিক এক্সপ্রেশন দিয়ে আমি সেটাকে চাপে ফেলতে যাচ্ছি বা প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছি। এটা আপনি ডুশাম্পের কাছ থেকে যেটা বললেন। তো এখন এই ক্ষেত্রে যেমন ধরেন আর্টের টেম্পার একটা আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি জাস্ট একটু মতামত দিচ্ছি স্যার। সেটা হচ্ছে যে আর্টের যে কী ধরনের মেজাজ থাকে, যেমন এখানে আসলে এই যুক্ততার প্রসঙ্গে বা বিযুক্ততার প্রসঙ্গে, বিযুক্ততা তো যুক্ততার একটা রূপই আমি যদি বলি, তাহলে সেই প্রসঙ্গে আসলে স্যাটায়ার একটা বিষয় থাকে, বা তারপর হয়তো থাকে যে এই বিভিন্ন বিষয় নিয়ে স্যাটায়ার প্রসঙ্গে আসলে এটা কোন জায়গায় আসলে আমি এটাকে অ্যাড্রেস করব স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার। আর হচ্ছে এখানে সাবভার্সিভ হয়ে ওঠা, এটাও কিন্তু একটা বিষয় থাকে যে আসলে আমি কতটা সাবভার্সিভ হয়ে উঠতে পারছি। মানে এক্ষেত্রে আমি মানে যেহেতু আমাকে এই যে কার্টুনিস্টরা নানা ধরনের স্যাটার করেই কিন্তু আসলে দেখা যাচ্ছে এখান থেকে রাষ্ট্রীয়ভাবে নিপীড়নে কিন্তু এখানে নানা রকমের নজির কিন্তু এখানে আছে। যদি আমরা করোনাকালীন সময় যদি দেখি কার্টুনিস্ট কিশোর বা যা কিছু বলি, কিন্তু এক্ষেত্রে সাবভার্সনও কিছু কিছু ক্ষেত্রে যেমন কিছু প্রসঙ্গ কিন্তু কাজ করে যায়। যেমন আপনি যে একটু আগে বললেন যে ঢাকা আর্ট সামিটি, তো ঢাকা আর্ট সামিটের আরেকটা পর্বে কিন্তু নাইম মোহামেনের একটা কাজ ছিল, যেখানে আসলে একটু ফিউচারিস্টিক দৃষ্টিভঙ্গি ছিল যে আসলে রাষ্ট্রের সাথে এমনভাবে আর্টগুলোকে সাহায্য করছে যে যেমন ইন্ডিয়ান হাই কমিশনের সামনে ফেলানির ভাস্কর্য, ঠিক আছে, কাটাতারে ঝোলা ফেলানির ভাস্কর্য, কিন্তু নাইম মোহামেন এরকমভাবে কিছু মানে একটা পত্রিকা তিনি বের করেছিলেন আর কি, আমার যতটুকু মনে পড়ে। পত্রিকাটা কপি থাকলে হয়তো আমি সেখান থেকে রেফারেন্সটা ভালো দিতে পারতাম। মানে এই ধরনের কিছু বিষয় যেটা আসলে একেবারে আদপে অসম্ভব যে রাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে থেকে এই ধরনের আর্টকে মানে অ্যাড্রেস করা বা অ্যাপ্রোচ করা। হ্যাঁ, সেরকম কিছু বিষয় তো থেকেই থাকে স্যার। তো এটা কমপ্লেক্স এবং এই ক্ষেত্রে ওই যে আর্টের ল্যাঙ্গুয়েজ ইটসেলফ নিয়ে অনেক তর্ক আছে। যেরকম ব্যঙ্গ বিদ্রুপ একই সঙ্গে আপনাকে কোনো পলিটিক্যাল বিষয়কে অ্যাড্রেস করতে পারে, আবার সেটাকে হালকাও করতে পারে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে যেরকম আপনি মানে এটা ভিস ভার্সা এটা ঘটে। কিন্তু এই সঙ্গে এটা আসলে আজকে আলাপ না করা অনেক দীর্ঘ হয়ে গেছে। এই আলাপের কাছাকাছি সময়ে এলাহাবাদেও আর একটা আলাপ তুলছে। হ্যাঁ,
সেটা ইন্টারেস্টিং, এবং সেটা উনি মার্কসিস্ট হয়ে এবং অনেকটা পুরাতন একটা ফর্ম ধরে সে আলাপটা তুলছে। সেটা হচ্ছে ও আর্টকে ও তিনটা পর্যায়ে ভাগ করতেছে। এই দুটা, এরা যে দুটা পর্যায়কে কানেক্টিভিটি এবং ডিফারেন্সিয়েট, এই জায়গাটা ডিফারেন্সিয়েটটা না, সিঙ্গুলারিটি, এই দুটাকে ও দুটা জায়গায় অ্যাড্রেস করতেছে। একটা হচ্ছে ও বলতেছে ঐতিহাসিকভাবে আর্ট কিছু ইয়ের মধ্যে হয়, আপনার ইভেন্ট না, এটা হচ্ছে মানে কোনো একটা আদর্শের ফর্মে হয়, ওই আদর্শটাই ওই আর্টকে ফর্ম দেয়। সেটা তার পলিটিক্যাল অবস্থান হতে পারে, ধর্মীয় অবস্থান হতে পারে, এটাকে আইডিওলজিক্যালও বলতেছে। হ্যাঁ, আরেকটা বলতেছে সাবজেক্টিভ, যেটা ওরা সিঙ্গুলারিটি বলছে, যে আর্টিস্ট মানে আর্টওয়ার্কের চরিত্রগত জায়গা থেকে বলতেছে, সেটা সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটিটা কি, যে ওই যে সাবজেক্টিভ, এই সাবজেক্টিভটা ওই সিঙ্গুলারিটির মতো, যে সেলফের নিজস্ব, সেটা দুঃখ বেদনা সেলফের, একদম সেলফ কেন্দ্রিক, এটা আইডিওলজি কেন্দ্রিক না। আর থার্ড ওর যেটা বলতেছে যে আর্ট ফ্রম আর্ট, আর্ট নিজস্ব জায়গা থেকে হয়, এবং ও এটাকে হাজির করতেছে আবার ওর যে দার্শনিক জায়গা, সেটা হচ্ছে ওরা বলছে যে আর্ট তো আসলে সত্য খুঁজতে যায়, সেলফিংও তো সত্য খুঁজতে যায়। সো ফলে এই সত্যের প্রশ্নে ও সত্যকে আগে ক্যাটাগরিক্যাল করে নিচ্ছে, সত্যের সঙ্গে ও ইভেন্টের যোগ করছে, এবং সত্যর সঙ্গে শিল্পের আগের যে সম্পর্ক ছিল, প্লেটো থেকে অধিকাংশ দার্শনিকরা সত্যের সঙ্গে শিল্পের যে সম্পর্ক করছে, ও সেই সম্পর্কটাকে ভেঙে দেয়। ভেঙে দিয়ে বলতেছে যে শিল্পের মধ্যেই আসলে শিল্প একটা আরেকটা ইভেন্ট ঘটায়, যখনই সে মানে ওই ইভেন্ট ঘটায়, তার মানে শিল্পের নিজস্ব একটা সত্য হাজির হয়। ফলে এই সত্যের সঙ্গে পলিটিক্যাল সত্যের যোগাযোগটা অনেক সময় কনফ্লিক্ট হতে পারে। হ্যাঁ, এবং ও বলতেছে যে ও অ্যাড্রেস করতেছে যে আর্টের মূল কাজটা হচ্ছে এইটা, এবং এটা নিয়ে তখন তর্ক বিতর্ক হয়। ওকে মার্কসিস্ট হওয়ার পরে ওকে নানা রকম, মানে তখন এরকম হয় যে জিনিসটা একদমই এই হয় যে ওই আর্ট ফর আর্ট শেখ ওই আলাপের মধ্যে ও ঢোকে অনেক পরে, মানে 90 দশকে সেই আলাপ তুলতেছে। এইটা তখন একটা ইন্টারেস্টিং, এবং ওর শুরুর দিকে ওর ওর এই আর্ট নিয়ে লেখাপত্রের আগামবেনের কী বলে এলাহাবাদের শুরুর দিকের আলাপ এটা। তারপরেও সে কিন্তু দীর্ঘদিন 20 বছর ধরে এটার কাউন্টার দিয়ে গেছে। হ্যাঁ, এবং এই কাউন্টারের একটা জায়গা, মানে ওর অ্যাড্রেসিংটা ও সরাসরি বলবে না, কিন্তু অ্যাড্রেসিংটা ধরেন এইরকম, যে গুয়ের্নিকাকে ধরেন। এখন গুয়ের্নিকার যে ঐতিহাসিক পলিটিক্যাল কন্ডিশন, সেটা রিপ্রেজেন্ট করে না, রাদার দ্যান এর মানে এখানে কম পলিটিক্স, আর্ট বেশি। ফলে গুয়ের্নিকা অনেক বিখ্যাত, মানে ওর ভিতরে আর্টিস্টিক ক্রিয়েশনটা ও নিজেই একটা তখন একটা নতুন ইভেন্ট খুলে দিছে। ওর অ্যাড্রেসিংটা হচ্ছে এই, এবং ও বলছে যে আর্ট আসলে আর্টের মূল ফাংশনটা এটা। তো তাহলে এই আগামবেন যেই জায়গায় যাচ্ছে, কিংবা এই যে সমসাময়িকতার যেই কন্ডিশন, তার সঙ্গে এটা কনফ্লিক্ট করবে কিছু অর্থে। কিন্তু সেইটাও কোনো কোনো ক্ষেত্রে কন্টেম্পোরারিনেসে ওরা ওই ডিফারেন্সিয়েট যেটা বলছে, সেটা যেই কারণে স্মিথ আবার বলছে এটা কমপ্লেক্স, ও খুব নিশ্চিত করে না আর্টের পরিভাষাগত জায়গা থেকে, কিংবা আর্টের যে ফেনোমেনা তার মধ্যে ও এটা নিশ্চিত করবে না। সো কেউ যদি আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে বলবো যে আগামীকালও এখানে এরকম একটা আমরা কিছু আলোচনা শুনবো, আপনাদের আমন্ত্রণ রইল। আর আজকের আব্দুল হালিম চঞ্চলকে অনেক ধন্যবাদ। একটু চা বিস্কিটের ব্যবস্থা আছে, আপনারা গ্রহণ করবেন। আর আজকের প্রোগ্রামটা তাহলে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।